তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি আমরা। আজকে আমাদের ষষ্ঠী বিভক্তি অর্থ প্রকরণ, হ্যাঁ, সেটা শুরু হবে। তো আগের দিনে আমরা একটা কারিকার কথা বলেছিলাম, মনে আছে? যে কোথায় কোন অর্থে কোনটা উক্ত অনুক্ত ব্যবস্থা নিয়ে কারিকাটা। হ্যাঁ, তো কারিকাটা হচ্ছে গৌণে কর্মণি দুইহ্যা দেহে প্রধানে নেহ্রি কৃষ বহাম বুদ্ধিভক্ষার্থয়োঃ শব্দকর্মকাণাম নিজেচ্ছয়া প্রয়োজ্য কর্মণ্যন্যেষাম ণিয়ন্তানাম লাদয়ো মতাঃ। আমি লিখে দিচ্ছি, স্ক্রিনটা শেয়ার করে আমি। আচ্ছা, মঙ্গলাচরণটা তার আগে করে নিই, দিয়ে আমরা শুরু করি। ওম বন্দে গুরুম শিবম সাম্বম দক্ষিণামূর্তিমব্যয়ম যদ্বন্দনেন মন্দোপি বিন্দেত গুরুসমানতাম वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। তো এখানে লিখে দিচ্ছি একটু, তারপরে আচ্ছা অন্য একটা স্লাইড। সকলে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। আজকে স্টাডি মেটেরিয়ালটা তৈরি করা হয়নি, এভাবেই করা যাবে। আমাকে একজন বললো আর কি, একজন দাদাকে জিজ্ঞেস করলাম যে এইভাবে ক্লাস করা যায় কিনা। একটু লিখে দিচ্ছি আর অর্থটা বলে দিচ্ছি তার আগে। অতটা তো জানাই ছিল, নিহ্রি কৃষ বহাম। তারপরের লাইন হচ্ছে বুদ্ধি, মানে গতি বুদ্ধি এর দ্বারা যেখানে হচ্ছে বুদ্ধি ভক্ষার্থয়োঃ শব্দ কর্মকাণাম নিজেচ্ছয়া। তারপরে প্রয়োজ্য কর্মণি অন্যেষাম ণিয়ন্তানাম লাদয়ো মতাঃ। তো এই হচ্ছে কারিকা। গৌণে কর্মণি দুইহ্যা দেহে প্রধানে নেহ্রি কৃষ বহাম। এটা তো হচ্ছে অকথিতঞ্চ, অভ্যাস করে দেখেছি অনেকবার, এই বিষয়ে কোনো জিজ্ঞাসা নেই, তাই তো? আছে কি এই বিষয়ে কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, শোনা যাচ্ছে তো আমার কথা নাকি? না মিউট করেই বলছি আমি? হ্যাঁ, তাহলে এই বিষয়ে আমাদের তো জানাই আছে, গৌণে কর্মণি দুইহ্যা দেহে প্রধানে নিহ্রি কৃষ বহাম। এখানে অকথঞ্চ সূত্রের দ্বারা যেখানে কর্মসংজ্ঞা হচ্ছে সেই বিষয়ে এই প্রথম পংক্তিটা সেই বিষয়ে আছে। এটা আমরা আগে দেখেছি, তাই তো? মনে আছে তো? তাহলে আগে যাব। হ্যাঁ, দ্বিতীয় আছে বুদ্ধি ভক্ষার্থয়োঃ। এখন হচ্ছে গতি বুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্মা কর্মকাণা মণিকর্তা সণৌ, এই সূত্র সম্বন্ধে বলা হচ্ছে। সেখানেও আমরা দেখেছি যে অনিয়ন্ত অবস্থাতে যেটা কর্তা থাকে, নিজন্ত অবস্থাতে সে কর্ম হয়ে যায়। হ্যাঁ, তো সেখানে দুটো কর্ম চলে আসছে, তাহলে সেই ক্ষেত্রে বাচ্য পরিবর্তনে কিরকম নিয়ম হবে? তো সেখানে নিয়ম বলছে বুদ্ধি ভক্ষার্থয়োঃ শব্দ কর্ম কাণাম নিজেচ্ছয়া। মানে বুদ্ধি অর্থক যে সকল ধাতু আছে, ভক্ষণার্থ মানে প্রত্যবসান ওখানে ছিল, তো প্রত্যবসানম মানে হচ্ছে ভক্ষণম। গতি বুদ্ধি প্রত্যবসান, হ্যাঁ, সেই প্রত্যবসান শব্দের অর্থ হচ্ছে ভক্ষণ।
তাহলে বুদ্ধ্যর্থক ধাতুর ক্ষেত্রে, ভক্ষণার্থক ধাতুর ক্ষেত্রে আর শব্দকর্মক ধাতুর ক্ষেত্রে, অধীতে পঠতি শব্দকর্মক ধাতুর ক্ষেত্রে সেখানে উক্তানুক্ত ব্যবস্থা কিরকম ভাবে নিজেচ্ছয়া, যেমন যেটা যেমন করতে পারি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, বুদ্ধ্যর্থক ধাতুর যদি উদাহরণ দিই একটা, কিরকম উদাহরণ আছে বুদ্ধ্যর্থক ধাতুর? স্যার ওইখানে আচ্ছা, অবেদয়ন ভক্ষণার্থক ছিল। ধাতু, হ্যাঁ, বিদর্থম কি স্বান আবেদয়ত। হুম আশয়ের চা মৃতন দেবান। আচ্ছা, ওখানে অন্য ধাতু আছে, আমরা সহজ একটা ধাতু নিই, ভুজ ধাতু। হুম ভোজায়াতি হয়, তাই তো? তাহলে নিযন্ত অবস্থাতে কিরকম প্রয়োগ হবে? মাতা শিশুম কি হয়? ফলম ভোজয়তি, তাই তো? ভোজয়তি এরকম হচ্ছে। এখন নিযন্ত অবস্থাতে আমাদের এরকম দেখেছি। এখানে আমাদের এটা যখন কর্মণিতে পড়ব তখন কিরকম হবে? তো নিজের ছয়া বলেছে, যেটাকে খুশি পরিবর্তন করতে পারি। যেটাকে খুশি মানে দুটাকেই পরিবর্তন করে দেবো একটা বাক্যে, সেরকম হবে না, কিন্তু যে কোনো একটাকে পরিবর্তন করা যেতে পারে। তখন কি হবে? মাত্রা, যদি শিশুকে করতে চাই তাহলে শিশুহু ফলম ভুজ্যতে। বাক্যটা শুনতে অন্যরকম লাগবে। ঠিক আছে? অথবা আরো কিরকম হতে পারে? মাত্রা শিশুম ফলম ভুজ্যতে। ভোজ্যতে, ভুজ্যতে হবে না, ভোজ্যতে। ঠিক আছে? তো দুই জায়গাতে আমরা দেখছি, এখানে একবার শিশুতে পরিবর্তন করেছি, একবার ফলে পরিবর্তন করেছি। ফল শব্দতে প্রথম আর এক বচনে শব্দ দিলে সব চাইতে ভালো হবে, বোঝা যাবে। মাত্রা শিশুম ওদনঃ ভুজ্যতে। ঠিক আছে? তাহলে এখানে দেখছি আমরা কি সেরকম বুদ্ধ্যর্থক ধাতু, ভক্ষণার্থক ধাতু আর শব্দকর্মক ধাতুর ক্ষেত্রে নিজের ছয়া পরিবর্তন হবে। তৃতীয় কি বলছে? বাকি যা কিছু পড়ে থাকছে, হ্যাঁ, গত্যর্থক, হ্যাঁ, আর কি গত্যর্থক বিশেষত, বুদ্ধিয়ার্থক। তাই তো? তাদের ক্ষেত্রে কি বলছে? হ্যাঁ, বুদ্ধ্যর্থক এখানে আছে, গতি বুদ্ধি প্রত্যবসান হয়ে গেল, শব্দ কর্ম অকর্মক। তাহলে গত্যর্থক আর অকর্মক, তাদের কি বলছে? প্রয়োজ্য কর্মণি অন্যেষাম। অন্যেষাম বলতে তাদেরকে, প্রয়োজ্য কর্ম যেটা, সেখানেই হচ্ছে লাদয় মতাহা। লাদয় মানে লোকার, লোকার সেখানেই আসবে। ঠিক আছে? যেমন গত্যর্থক ধাতুর ক্ষেত্রে যদি হয় দেবদত্তেন, দেবদত্ত কি হবে? দেবদত্তম গ্রামম গময়তি। ঠিক আছে? কি হবে? দেবদত্তম গ্রামম গময়তি, এটা বাক্য। এখন এখানে প্রয়োজ্য কর্ম হচ্ছে এটা দেবদত্ত, হ্যাঁ, আর প্রয়োজক হচ্ছে অন্য একজন আছে। ঠিক আছে? যজ্ঞদত্ত দেবদত্তম দেবদত্তম গ্রামম গময়তি। এই বাক্যের ক্ষেত্রে যেটা প্রয়োজ্য কর্ম, অন্য সে তাকে অনুসরণ করে হচ্ছে এখানে দত্তেন দেবদত্ত গ্রামম গম্যতে। ঠিক আছে? এই হচ্ছে প্রয়োজ্য
कर्मणि अन्येषां ण्यन्तानां लादयो मताः। সকলে বোঝা গেছে? এটা সহজ আছে, স্যার তার মানে খুব একটা কঠিন নয়। হুম মানে স্যার ওই যদি গম ধাতু হয় তাহলে সব সময় গ্রামাম এই দেবদত্তহাটাই আমার প্রথমার্থে যাবে, এইরকমই কি? হ্যাঁ হ্যাঁ, যেটা প্রয়োজ্য প্রয়োজ্য কর্ম থাকবে, হ্যাঁ হ্যাঁ, প্রয়োজ্য। হুম। যেখানে নিজ প্রত্যয় হয়, নিজ প্রত্যয় যেখানে হয় সেখানে একজন প্রয়োজক থাকে, একজন প্রয়োজ্য থাকে। যেমন কি প্রয়োজ্য হচ্ছে এখানে দেবদত্ত, দেবদত্তকে পাঠাচ্ছে। প্রয়োজক হচ্ছে প্রেরণ কর্তা, হচ্ছে এখানে যোগ্য দত্ত। হ্যাঁ, তো প্রয়োজ্য কর্ম হচ্ছে দেবদত্ত, সেখানে পরিবর্তন হবে। প্রয়োজ্য কর্মণি অন্যেষাম মানে বুদ্ধি, ভক্ষণ আর শব্দকর্মক ভিন্ন যে সকল ধাতু আছে তাদের হচ্ছে কি প্রয়োজ্য কর্মতে লাদয় মতাহা। লাদয় মানে হচ্ছে লোকার। লোকার কিরকম, কোন কোন অর্থে হয়? ধাতুর উত্তর লোকার, কর্তরি অর্থে, কর্মণি নাহলে ভাবে। ঠিক আছে, যেমন গম্যতে এখানে কি হয়েছে, লোকার এসেছিল প্রথমে, তার জায়গাতে তিপ প্রত্যয় ত প্রত্যয় এসছে লাদেশ, সেটাকে লাদেশ বলা হয় তিপ প্রত্যয় গুলোকে। তাহলে লোকার হচ্ছে প্রথমে আসে, লোকার গুলাই হচ্ছে ধাতুর উত্তর ভাবে, কর্তরিতে আর কর্মণিতে বিহিত হয়। একটা সূত্র আছে, লহ কর্মণি চ ভাবে চাকর্মকেভ্যঃ লোকারাহ সকর্মকেভ্যঃ ভাবে সকর্মকেভ্যঃ কর্মণি কর্তরি অকর্মকেভ্যঃ ভাবে কর্তরি চ স্যুঃ। এরকম সূত্রের অর্থ আসছে। মানে লোকারগুলি সকর্মক ধাতুর ক্ষেত্রে দুই অর্থ হতে পারে, ভাবে কর্মতে অথবা কর্তাতে, অকর্মক ধাতুর ক্ষেত্রে ভাবে অথবা কর্তাতে। যেরকম যেখানে বিবক্ষা হবে সেখানে সেই রকম লোকার আসবে। ঠিক আছে, স্পষ্ট হয়ে গেছে এটা? হ্যাঁ স্যার হুম হ্যাঁ স্যার এখানে তো বুদ্ধি ভক্সার্থক ধাতু হলো, শব্দকর্ম ধাতু হলো, আর হচ্ছে আহ, হুম। আর শব্দকর্ম অকর্মক স্যার একটা ছিল, ওখানে কি হবে? অকর্মকের ক্ষেত্রে অন্যেষাম বলতে এখানে অকর্মককেও গ্রহণ করতে হবে। আচ্ছা যেমন অকর্মকের কি উদাহরণ ছিল ওখানে? হরিহি সলিলে পৃথিবীম আসায়াত। আসায়েত সলিলে পৃথিবী আসিয়াত। হরিহি। তাহলে সেখানে তো তাহলে সেখানে তো একটাই আছে, কিছু করার নেই, একটাই তো সেখানে হ্যাঁ স্যার, কর্ম মানে একটাই আছে, তাই তো? আমাকে তো কর্ম আর মানে আর অন্য কর্ম নেই, তো যেটা আছে সেটাকেই তো যেতে হবে। অন্য কর্ম নেই, সেটাকেই পরিবর্তন করতে হবে। হুম। দেবদত্তः দেবদত্তম আশয়তি, দেবদত্তः আসতে। ঠিক আছে, না না এখানে আসতে নয়, দেবদত্ত হ্যাঁ না, আস ধাতু। হ্যাঁ আচ্ছা, অকর্মকের ক্ষেত্রে আরো একটা বিষয় বলছে, অকর্মকানাম কালাদি কর্মকানাম কর্মণি ভাবে চ লোকারः ইষ্যতে। সেখানে কর্মণিতে আর ভাবে লোকারः ইষ্যতে। অকর্মকানাম কালাদি কর্মকানাম কর্মণি ভাবে চ লোকারः ইষ্যতে। কালাদি প্রভৃতি যেখানে কর্ম আছে, ঠিক আছে, যে বলা হয়েছিল সেখানে অকর্মক পদের দ্বারা কাদেরকে গ্রহণ করা যেতে পারে। হ্যাঁ, মানে গতি বুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্মা কর্মকাণা মণিকর্তা সণৌ, এখানে অকর্মক আছে, যে অকর্মক পদের দ্বারা কাকে ধরতে পারি, কাকে ধরা যেতে পারে। তো সেক্ষেত্রে বলা হয়েছিল, মনে আছে, येषां দেশ কালাদি ভিন্নম কর্ম ন সম্ভবতি তে অত্র অকর্মকাহা। হুম, তাহলে দেশ প্রভৃতি কাল প্রভৃতি কর্ম যাদের সম্ভব তাদেরকেও এখানে অকর্মক হিসাবে ধরা যেতে পারে। সেই ক্ষেত্রে তো দুটো কর্ম চলে আসছে, যেমন দেবদত্তः মাসম আস্তে তম যজ্ঞদত্তः প্রেরয়তি। তাহলে দেবদত্ত যজ্ঞদত্তः দেবদত্তম মাসম আশয়তি,
এরকম প্রয়োগ হবে। হ্যাঁ, কিরকম হবে? প্রথমে কি দেবদত্ত মাসম আসতে, অকর্মক ধাতু এখানে। হ্যাঁ, মাসম আসতে, ঠিক আছে। তম যজ্ঞদত্ত প্রেরয়তি, তাহলে যজ্ঞদত্ত দেবদত্তম মাসম আশয়তি, ঠিক আছে। এটাও কিন্তু আশয়তি এখানে আস্থাতেও কি অকর্মক। কেন, কি বলা হয়েছিল যে এসাম ধাতু নাম, যে সকল ধাতুদের দেশ কাল ভিন্ন কর্ম সম্ভব নয়, তারাই এখানে অকর্মক আছে, বা কাল কর্ম আছে, মাস এখানে কাল, তাহলেও সেটাকে অকর্মক হিসাবে ধরা যেতে পারে। তাহলে আসতে এটা এখানে অকর্মক ধাতু, তার এখানে কি হবে, যেটা প্রয়োজ্য কর্তা, সে এখানে অনিয়ন্ত অবস্থাতে যেটা কর্তা ছিল নিযন্ত অবস্থাতে কর্ম হলো, দিয়ে যজ্ঞদত্ত দেবদত্তম মাসম আশয়তি হচ্ছে। এটার যদি এখন পরিবর্তন করি আমরা, তাহলে কি হবে? তো সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে যে সেখানে ভাবেও হতে পারে অথবা কর্মতেও হতে পারে। যদি কর্মতে হয় তাহলে সেখানে কোন কর্মের পরিবর্তন হবে? প্রযোজ্য কর্তা। হ্যাঁ, আচ্ছা, না ভাবে যদি হয় এখানে প্রয়োজ্যতে হবে, ঠিক আছে, প্রয়োজ্যতে, তাহলে তো সেখানে কি হবে, দেবদত্ত যজ্ঞদত্তেন দেবদত্ত মাসম আসতে, ঠিক আছে, এরকম প্রয়োগ হবে। কিরকম হবে? মাসম আসতে, প্রয়োজ্য কর্মণি অন্যেষাম নিয়ন্ত্রণম লাদয় মতাহ, ঠিক আছে। এই হচ্ছে পুরো বিষয়টা। স্যার এই তাহলে প্রত্যাবসানার্থ ওইখানে একটা ছিল না, মানে খাওয়ার অর্থ, কিন্তু তাও কোনো একটা ধাতু হয় না, সেটা কোনটা ছিল ভুলে গেছি। হ্যাঁ, সে শোনা যাচ্ছে না।
হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, সেই আগের একবার হচ্ছিল সেরকম। স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে তো এবারে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা হয়ে গেছে। তাহলে নতুন সূত্র আমরা আজকের পড়া শুরু করছি। আজ আমাদের প্রথম সূত্র হচ্ছে স্যার আরে যেটা বলছিলাম না, একটা প্রত্যাবসানেতে একটা আহ মানে খাদ্য এই মানে আছে, কিন্তু কোন একটা ধাতু ওইভাবে হয় না, যে যেটা হোক করতে পারি। সেটা কোন ধাতুটা? অতক্ষণ তাহলে ওটা অতক্ষণ থেকে বন্ধ ছিল, শোনা যাচ্ছিল না কিছু, তাই তো? না না। আচ্ছা, এটা আমি একবার একবার বলে দিয়েছি। হ্যাঁ, অধাতু হলো অধাতু অদভক্ষণে যেরকম অত্তি রূপ হয়, তার নিজন্ততে হচ্ছে আদয়তি এরকম রূপ হয় একটা ধাতু, আর একটা হচ্ছে খাদ ধাতু, খাদতি তার খাদয়তি। তো সেই ক্ষেত্রে সেই দুটো ধাতুর ক্ষেত্রে গতিবুদ্ধি এই নিয়মটা যাচ্ছে না, মানে সেখানে যে প্রয়োজ্য কর্তা আছে সেই প্রয়োজ্য কর্তার কর্ম হচ্ছে না, নিজন্ত অবস্থাতে কর্ম হচ্ছে না। তাহলে বস্তুত সেখানে একটাই কর্ম থাকছে, নিজন্ত অবস্থাতেও একটা কর্ম হবে, অনিজন্ত অবস্থাতেও একটাই কর্ম হবে। তাহলে একটা কর্ম হলে সেখানে বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে স্পেশাল কিছু নিয়ম নেই। যেমন রামঃ ওদনম খাদতি তম ভরতঃ প্রেরয়তি। তাহলে ভরতঃ রামম রামেণ ওদনম খাদয়তি, এখানে রামম ওদনম খাদয়তি এরকম হবে না খাদ্যাতুর ক্ষেত্রে। রামঃ অন্নম অত্তি ভরতঃ তম প্রেরয়তি, ভরতঃ রামেণ অন্নম আদয়তি। ঠিক আছে, এক্ষেত্রে একটাই কর্ম আছে, তারই পরিবর্তন হবে, তাই তো? হ্যাঁ, হ্যালো? মানে ওই ওদানামটাই খালি মানে ওদানাহা হবে, খাদ আর হ্যাঁ, আহ আতে আধ্যাত্ম। আচ্ছা। হুম। হুম, হুম। মানে এই যে নিয়মটা বলা হলো গতি বুদ্ধি থেকে, এই বুদ্ধি বক্সার্থয়োহ শব্দকর্ম, হ্যাঁ, এই নিয়মটা শুধু যেখানে গতি বুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্ম কর্মকারণ মণিকর্তা স্বর্ণৌ এই সূত্রটা প্রবৃত্ত হবে, দিয়ে নিচের কাজ করবে, সেখানেই সেই বিষয়ে এই নিয়ম বলা হচ্ছে। সেই সূত্র যেখানে আসছে না, কাজ করছে না, সেখানে তো বস্তুত একটাই কর্ম আছে, তাহলে সেখানে একটা কর্মেরই পরিবর্তন হবে, সেখানে কোনো বিশেষ নিয়ম নেই। ঠিক আছে? হ্যাঁ। হুম, তাহলে পরের সূত্র আমরা পরে যাব। হুম, ষষ্ঠী, আচ্ছা, ষষ্ঠী শেষে সূত্র আছে কি? ষষ্ঠী শেষে, এখানে ষষ্ঠী শেষে, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি অর্থ প্রকরণের প্রথম সূত্র, যেখানে দুটি পদ আছে, ষষ্ঠী একটি আর একটা হচ্ছে শেষে। শেষে এখানে সপ্তমীর এক বচন আছে, আর ষষ্ঠী এখানে প্রথমার এক বচন আছে। ঠিক আছে, ষষ্ঠী এখানে প্রথমার এক বচন, শেষে এখানে সপ্তমীর এক বচন। এখানে কিছু অনুবৃত্তি হয়ে আসছে না, কোনো কিছুর অধিকারও নেই, শুধু শেষে একটা পদ আছে। সেই শেষে পদের অর্থ কি? তাহলে শেষে পদের অর্থ ব্যাকরণে বলা হয় শেষ মানে হচ্ছে যেটা উক্ত হয়ে গেছে তার থেকে যেটা পড়ে আছে ব্যতিরিক্ত, হ্যাঁ, উক্ত থেকে অন্য, সেটাকেই হচ্ছে শেষ শব্দের দ্বারা এখানে বলা হয়। উক্তাদ অন্যঃ শেষঃ, তার জন্য বলা হয়, কি বলা হয়? উক্তাদ অন্যঃ শেষঃ, যেটা বলা হয়ে গেছে তার থেকে অন্য যেটা ভিন্ন, হ্যাঁ, সেটা হচ্ছে শেষ পদের দ্বারা এখানে গ্রহণ হয়। ব্যাকরণে যেহেতু লঘু উপায়ের দ্বারা শব্দের সাধুত্ব প্রতিপাদন করা হয়, সাধু শব্দের জ্ঞান করানো হয়, এই জন্য অনেক জায়গাতে হয় এরকম এরকম কিছু কিছু বলে তারপরে হয়তো বিশেষ একটা বিধান আছে, সেই বিশেষ বিধানের জন্য এরকম ভাবে বলা হয় ষষ্ঠী শেষে, শেষে ষষ্ঠী, শেষ শব্দের গ্রহণ করা হয় সেখানে। শেষ মানে হচ্ছে যা বলা হয়েছে তার থেকে যেটা
বাড়তি আছে সেটাকে শেষ পদের দ্বারা গ্রহণ করতে হবে। এখন কি বলা হয়েছে অতক্ষণ ধরে? তাহলে এর আগে প্রথমা বিভক্তি অর্থ প্রকরণ ছিল, তারপরে দ্বিতীয় বিভক্তি অর্থ প্রকরণ, তৃতীয় বিভক্তি অর্থ প্রকরণ, চতুর্থী, পঞ্চমী, এরকম করে 5টা বিভক্তি অর্থ প্রকরণ আমরা দেখেছি। মানে প্রথমা বিভক্তি অর্থ দেখা হয়নি, কিন্তু প্রথমা বিধি কোথায় হয়? তো প্রাতিপদিকার্থে প্রথমা হয় বলা হচ্ছে। প্রাতিপদিকার্থ মানে সামান্যভাবে একটা শব্দ উচ্চারণ করলে সেই শব্দ থেকে যে অর্থটা উপস্থিত হয় সেটাকেই বলা হয় কি? প্রাতিপদিক অর্থ। যেমন রাম যদি বলা হয়, উচ্চারণ করা হয়, তাহলে সেই রাম শব্দ উচ্চারিত হলে সঙ্গে সঙ্গে আমাদের যে অর্থটা উপস্থিত হয়, মানে শব্দের রূঢ় যে অর্থ আর কি, মুখ্য বৃত্তির দ্বারা লব্ধ যে অর্থ, সেটাকেই প্রাতিপদিক অর্থ বলা হয়। তাহলে রাম শব্দ উচ্চারণ করলে দশরথের পুত্র এরকম অর্থ উপস্থিত হয় আমাদের কাছে, তার জন্য রাম শব্দের অর্থ হচ্ছে দশরথের পুত্র বা রাম নিজে, এরকম। তো সেই অর্থেই প্রথমা বিভক্তির বিধান হয়। এই জন্য প্রথমা বিভক্তির অর্থ বলা হয়েছে। প্রথমা বিভক্তির অর্থ কি? প্রাতিপদিক অর্থই হচ্ছে প্রথমা বিভক্তির অর্থ। দ্বিতীয় বিভক্তির অর্থ কি সেটা বলা হয়েছে কর্মণি দ্বিতীয়া, একটা সূত্র পড়েছি আমরা। কর্মণি অর্থে দ্বিতীয় বিভক্তির বিধান করা হয়, এই জন্য দ্বিতীয় বিভক্তির অর্থ হচ্ছে কি? কর্ম। কর্তৃকরণীয় তৃতীয়া, কর্তাতে আর করণে তৃতীয় বিভক্তির বিধান হয়, এই জন্য তৃতীয় বিভক্তির অর্থ কি? কর্তা অথবা কর্ম, করণ। আর চতুর্থী সম্প্রদানে, সম্প্রদানে চতুর্থী বিভক্তির বিধান করা হয়, এই জন্য চতুর্থী বিভক্তির অর্থ হচ্ছে সম্প্রদান। আর অপাদানে পঞ্চমী, এখানে পঞ্চমী বিভক্তির বিধান করা হয়েছে অপাদানে, এই জন্য পঞ্চমী বিভক্তির অর্থ হচ্ছে কি? অপাদান। কর্তা থেকে শুরু করে অপাদান পর্যন্ত, আর এর পরেও একটা আছে অধিকরণ, সেই সমস্ত হচ্ছে কি? কারক। এগুলোকে সামান্যভাবে কি ব্যবহার করা হয়? কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ, এই ছটাকে সামান্যভাবে কি নামকরণ করা হয়েছে? কারক। আর প্রথম বিভক্তির অর্থ হচ্ছে প্রাতিপদিক অর্থ। তাহলে এর আগে কারক বলা হয়েছে আর প্রাতিপদিক বলা হয়েছে, তাহলে কারক আর প্রাতিপদিক থেকে অতিরিক্ত যে অর্থ বেঁচে আছে, শেষ আছে, তাকেই হচ্ছে এখানে শেষ বলা হবে। তো কি শেষ আছে? কারক আর প্রাতিপদিক প্রতীক থেকে বাড়তি অর্থ কি আর আছে? কারক প্রাতিপদিক অর্থাৎ ভিন্ন ব্যতিরিক্ত অন্য কহ শেষ। তখন বলা হচ্ছে কি? সম্বন্ধ বিষয়ে এখন কোনো কিছু বলা হয়নি এখনো পর্যন্ত। সম্বন্ধ, সেই শেষ পদের অর্থ হচ্ছে এখানে সম্বন্ধ। শেষ পদের অর্থ কি? তার জন্য এখানে সম্বন্ধ, কারণ এখনো পর্যন্ত সম্বন্ধ বিষয়ে কোনো কিছু বলা হয়নি, এই জন্য শেষ পদের অর্থ হচ্ছে সম্বন্ধ। তো সম্বন্ধ মানে কিরকম? তো সম্বন্ধ আগের দিনে বলছিলাম যেটা দুইয়ের মধ্যে থাকবে। সম্বন্ধ কি? তো তার একটা লক্ষণ আছে। কি লেখা হলো? দুষ্টত্বে সতি সম্বন্ধিভ্যাম ভিন্নত্বে সতি বিশিষ্ট বুদ্ধি নিয়ামকত্ব, এটাকে সম্বন্ধ বলা হবে। সম্বন্ধ কিরকম হবে? দুষ্ট হবে, মানে দুই জায়গাতে থাকবে, আর সম্বন্ধী থেকে ভিন্ন হবে, আর কি হবে? বিশিষ্ট বুদ্ধির নিয়ামক হবে। ঠিক আছে? তো সেই সম্বন্ধ কিরকম আছে? বিশিষ্ট বুদ্ধির নিয়ামক বলতে বিশিষ্ট বুদ্ধির জনক হবে। নিয়ামক মানে এখানে জনক। যেমন স্বস্বামী ভাবাদি সম্বন্ধ, আর এরকম স্বস্বামী ভাব সম্বন্ধ, জন্যজনক ভাব সম্বন্ধ, জন্যজনক ভাব ইত্যাদি অনেক আরো সম্বন্ধ আছে। তো এগুলো হচ্ছে কি? বিশিষ্ট বুদ্ধির নিয়ামক। আর কি? সম্বন্ধী থেকে ভিন্ন। যেমন যদি বলা হয় দশরথস্য পুত্র,
এই বাক্য থেকে আমাদের কিরকম প্রতীতি হচ্ছে, জন্য এই বাক্য থেকে আমাদের কিরকম জ্ঞান হবে, তাহলে এরকম জ্ঞান হবে। রামঃ দশরথস্য পুত্রঃ, এই বাক্য থেকে আমাদের এরকম জ্ঞান হবে। কিরকম জ্ঞান বলা হলো? জন্যজনক ভাব সম্বন্ধেন দশরথ বিশিষ্টঃ রামঃ। ঠিক আছে, কিরকম জ্ঞান হবে? দশরথস্য পুত্রঃ, এখানে এই বাক্য থেকে আমাদের কিরকম জ্ঞান হবে? জন্য জনক ভাব সম্বন্ধেন দশরথ বিশিষ্টঃ রামঃ। ঠিক আছে, সেরকমই আরো এক সম্বন্ধ আছে, সেব্য সেবক ভাব সম্বন্ধ। যেমন রাম কৃষ্ণস্য ভক্তঃ, এখান থেকে কিরকম হবে? সেব্য সেবক ভাব সম্বন্ধেন রামকৃষ্ণ বিশিষ্টঃ ভক্তঃ। রাজ্ঞঃ পুরুষঃ, সেব্য সেবক ভাব সম্বন্ধেন রাজা বিশিষ্টঃ পুরুষঃ। ঠিক আছে, তো এই সকল জায়গাতে আমরা দেখছি কি, যে অর্থ উপস্থিত হচ্ছে দশরথস্য পুত্র, এখান থেকে যে অর্থটা উপস্থিত হয়েছে, জন্যজনক ভাব সম্বন্ধেন দশরথ বিশিষ্টঃ রামঃ। তো এই অর্থটা, এটা একটা বিশিষ্ট অর্থ, তাই তো? বিশিষ্ট অর্থ, সেই বিশিষ্ট অর্থ কার দ্বারা বোঝাচ্ছে? জন্যজনক ভাব সম্বন্ধের দ্বারা বোঝাচ্ছে। আর সেই সম্বন্ধটা জন্যজনক ভাব সম্বন্ধ, সেটা দশরথে শুধুমাত্র নেই, দশরথেও আছে আর রামেতেও আছে। হ্যাঁ, দশরথস্য পুত্র যদি বলা হয় আর কি, দশরথস্য পুত্র এখানে না বলে দশরথস্য রামঃ, তাহলে এরকম অর্থ আসবে। তাহলে দুষ্ট হচ্ছে দুই জায়গাতে আছে, আর এই যে সম্বন্ধটা, সেই সম্বন্ধটা না দশরথ না পুত্র বা রাম, তার জন্য সম্বন্ধী হচ্ছে এখানে দশরথ অথবা রাম। সেই রামও সম্বন্ধটা নয়, দশরথও নয়, সেই জন্য কি বলছে, সম্বন্ধী যেগুলো, যে দুজন, তাদের থেকে ভিন্ন আর বিশিষ্ট বুদ্ধির জনক, এই জন্য জনক ভাব, এটা হচ্ছে সম্বন্ধ। ঠিক আছে, তো এরকম সম্বন্ধে অর্থে কি হবে? ষষ্ঠী বিভক্তি হবে। কোথা থেকে হবে? তাহলে সম্বন্ধ যেখানে হয় সেখানে একটা প্রতিযোগী হয়, একটা অনুযোগী হয়। প্রয়োগ দেখে বুঝতে হবে, প্রতিযোগী বাচক পদের থেকে সেখানে সব ষষ্ঠী বিভক্তি হয়। এই জন্য সূত্রের অর্থ কিরকম হবে? प्रतियोगी जन्यजनक आदि संबंधे प्रतियोगी वाचकात् प्रातिपदिकात् षष्ठी বিভক্তি ভবতি। এটা হচ্ছে সূত্রের অর্থ আসবে। জন্যজনক আদি ভাব সম্বন্ধে, কি অর্থ হলো? জন্যজনক আদি ভাব সম্বন্ধে প্রতিযোগী বাচকাৎ প্রাতিপদিকাৎ ষষ্ঠী বিভক্তি ভবতি। উদাহরণ আমরা দেখলাম, দশরথস্য পুত্র, এই সকল প্রভৃতি আমরা উদাহরণ দেখেছি। হ্যাঁ, যেমন দশরথস্য পুত্র বা দশরথস্য রাম, এখানে জন্যজনক ভাব সম্বন্ধেন দশরথ বিশিষ্ট রাম। ঠিক তেমনি রামকৃষ্ণস্য ভক্ত, কি হবে এখানে? কি হবে? রামকৃষ্ণস্য ভক্ত, এখানে সেব্য সেবক ভাব সম্বন্ধেন রামকৃষ্ণ রামকৃষ্ণ বিশিষ্টঃ ভক্তঃ। বিশিষ্ট ভক্ত। তো এরকম হচ্ছে, এখানে সম্বন্ধ বোঝাচ্ছে, সেই সম্বন্ধ অর্থে ষষ্ঠী বিভক্তি হয়েছে। এরকম যেখানে সম্বন্ধ মাত্র বিবক্ষা করতে চাইবো, সেখানে সব জায়গাতেই ষষ্ঠী বিভক্তি হবে। ঠিক আছে,
তাহলে সূত্রের অর্থ কি স্পষ্ট বোঝা গেছে সেখানে, এখানে আর কোনো স্যার একটা মানে একটা জিনিস জানার দরকার ছিল যে সম্বন্ধ কত রকমের হয়। সম্বন্ধ অনেক রকমের হতে পারে। স্যার সেই সম্বন্ধগুলো স্যার কোথা থেকে পাওয়া যায়, মানে কোথা কত থেকে পাওয়া যাবে, প্রকারের হয়? কত প্রকারের হয় এরকম। হ্যাঁ, সম্বন্ধ বিষয়ে একটা প্রসঙ্গ যখন এসেছিল ভাষ্যকার সেরকম এরকম বলেছিলেন, সহস্রম সম্বন্ধ। হ্যাঁ, হাজার হাজার সম্বন্ধ আছে সেখানে, অনেক ধরনের বড় বড় সম্বন্ধ হতে পারে। হ্যাঁ, কেউ কেউ প্রতিপাদ্য, একটা যেমন প্রতিপাদ্য প্রতিপাদক ভাব সম্বন্ধ। হুম, আর একটা কিরকম হয়, প্রতিপাদ্য প্রতিপাদক ভাব সম্বন্ধ, জন্যজনক সেব্য সেবক, এরকম অনেক সম্বন্ধ হতে পারে। উৎপাদ্য উৎপাদক সম্বন্ধ, ঠিক আছে। যেমন গুরুহ কুলম যদি বলা হয়, গুরুহ কুলম, এখানে সম্বন্ধ আছে, ষষ্ঠী আছে, তাহলে এখানে কি অর্থ, গুরু উৎপাদ্য উৎপাদক সম্বন্ধে না গুরু বিশিষ্টম কুলম, ঠিক আছে। দেবদত্তস্য গুরুহ কুলম, এরকম হয় না। স্যার তাহলে কি এগুলো প্রয়োগ দেখে বুঝতে হবে আর বুদ্ধির দ্বারা বুঝতে হবে নাকি? হুম হুম এরকম সম্বন্ধের প্রতিপাদক বলতে কত ধরনের সম্বন্ধ আছে, এরকম ষষ্ঠী অর্থ, হ্যাঁ, শতসহ ষষ্ঠী অর্থাহা, ষষ্ঠীর এরকম অনেক অনেক অর্থ আছে, অনেক সম্বন্ধ আছে, তার জন্যই অনেক অর্থ। সেই সম্বন্ধ কোথাও প্রয়োগ প্রয়োগ দেখে বুঝতে হবে, বা কোন সম্বন্ধে আমি বলতে চাইছি এরকম কোনো মানে কাউন্ট করা নেই কোথাও যে এই এই সম্বন্ধ, অত অত সম্বন্ধ আছে। কারণ সম্বন্ধ অনেক রকম হতে পারে, বিষয় বিষয় বিষয়ী ভাব সম্বন্ধ, এরকম অনেক হতে পারে, জ্ঞাতৃজ্ঞেয় সম্বন্ধ, ঠিক আছে, অনেক ধরনের হতে পারে। স্যার হুম। সেই সকল সম্বন্ধে আর কি ষষ্ঠী বিভক্তি হবে। ষষ্ঠী বিভক্তি হবে, ঠিক আছে, ষষ্ঠী শেষে। আর উদাহরণ এখানে দেখলাম আমরা। এবারে এই যেখানে ষষ্ঠী বিষয়ে আর একটু বলার আছে, এখানে ভট্টজি দীক্ষিত একটা পংক্তি বলেছেন, কর্মাধীনমপি সম্বন্ধ মাত্র বিবক্ষায়াম ষষ্ঠী এব। কর্মাধীনমপি সম্বন্ধ মাত্র বিবক্ষায়াম ষষ্ঠী এব। সম্বন্ধ সামান্য একটা হয়, আর একটা হচ্ছে সম্বন্ধ বিশেষ হয়। আমি এতক্ষণ যে উদাহরণগুলো বলছিলাম সেগুলো হচ্ছে সম্বন্ধ বিশেষ, সেব্য সেবক ভাব সম্বন্ধ, জন্যজনক ভাব সম্বন্ধ, জ্ঞাতৃজ্ঞেয় সম্বন্ধ, হ্যাঁ, উৎপাদ্য উৎপাদক ভাব সম্বন্ধ। এই সকল সম্বন্ধগুলো হচ্ছে কি সম্বন্ধ বিশেষ। হ্যাঁ, সম্বন্ধ বিশেষ বলতে এখানে এই যে সেব্য সেবক বলে বিশেষ সম্বন্ধ একটা প্রতীতি হচ্ছে। কোথাও কোথাও সম্বন্ধে বিশেষ প্রতীতি নাও হতে পারে, সম্বন্ধে সামান্য প্রতীতি হতে পারে। তো সেই সম্বন্ধ সামান্য অর্থে কর্মাধীনমপি সম্বন্ধ মাত্র বিবক্ষায়াম, মানে সম্বন্ধ সামান্য বিবক্ষায়াম ষষ্ঠী এব। কর্ম প্রভৃতিতেও সম্বন্ধ মাত্র যদি আমার বিবক্ষার ইচ্ছা হয় তাহলেও কিন্তু সেখানে আমি ষষ্ঠী করতে পারি। যেমন মাতরম স্মরতি, এখানে আমার বাক্য ছিল স্মরতি, এখানে মাতরম এটা কর্ম ছিল, কিন্তু সেই কর্মকে আমি সম্বন্ধ সামান্য বিবক্ষা করলে মাতুহু স্মরণম এটাও প্রয়োগ করতে পারি। মাতুহু স্মরণম মানে মাতৃ সম্বন্ধী স্মরণম, কি হবে, স্মরণম, মাতৃ সম্বন্ধী স্মরণম। এরকম অন্ন অন্নস্য খাদতি, এরকম প্রয়োগ করা যেতে পারে। অন্নস্য খাদতি, হ্যাঁ, অন্নম খাদতি
সেখানে অন্ন সম্বন্ধী খাদনম এটা বলার ইচ্ছা হলে অন্নস্য খাদতি। মাতুঃ স্মরতি মানে মাতৃ সম্বন্ধম স্মরণম করতি। অন্ন সম্বন্ধ ভোজনম ইত্যর্থः, খাদনম ইত্যর্থः। স্যার তাহলে এরকম অন্নস্য খাদতি এর অর্থ কি হবে? ওই তো অন্ন সম্বন্ধী খাদনম। সেখানে ও এরকম। কোনো বিশেষ অর্থ বলার ইচ্ছা নেই, কোনো বিশেষ অর্থ বলার ইচ্ছা নেই, অথবা কর্মকে কর্ম হিসাবে বলার আমার ইচ্ছা নেই, সামান্যভাবে বলার ইচ্ছা আছে। তো এই জন্য আমি সেখানে ষষ্ঠী, সম্বন্ধ মাত্র বিবক্ষা আছে এখানে, তার জন্য ষষ্ঠী। হুম, স্যার এই প্রয়োগগুলো কি সবসময় করা যায়? যেতে পারে। যেমন আরো প্রয়োগ আছে মাতুঃ স্মরতি, হ্যাঁ, ভজে শম্ভোশ্চরণয়োঃ। হুম, শম্ভোঃ চরণয়োঃ, চরণয়োঃ ভজে। কি হতো এখানে, শম্ভোঃ চরণে ভজে এরকম হওয়ার কথা, কিন্তু চরণয়োঃ হয়ে গেছে। মানে শম্ভু সম্বন্ধী, অবয়ব অবয়বী ভাব সম্বন্ধ একটা, শম্ভু অ- অবয়ব অবয়বী ভাব সম্বন্ধেন শম্ভু বিশিষ্ট চরণ সম্বন্ধী স্মরণম ভজনম ইত্যর্থ। এই বাক্যের অর্থ কিরকম হবে, অবয়ব অবয়বী ভাব সম্বন্ধেন শম্ভু বিশিষ্ট চরণ সম্বন্ধী ভজনম, ভজে শম্ভুশ্চরণয়োঃ। সেরকম আরো ফলৈহি তৃপ্তঃ একটা প্রয়োগ হয়, ফলৈহি তৃপ্তঃ। এখানে ফল এটা করণ, তার আমি সম্বন্ধ সামান্য বলতে চাইছি, তাহলে কি হবে, ফলানাম তৃপ্তঃ। অর্থ একই, অর্থ সেরকম কোনো ভেদ নেই। এরকমও করা যেতে পারে, কর্মাদিনামপি সম্বন্ধ মাত্র বিবক্ষায়াম ষষ্ঠী এব। হুম, স্যার আরেকটা উদাহরণ আছে না, এধ দকস্য উপস্কুরতে এধোদকস্য উপস্কুরুতে, কুরুতে, তো স্যার এটা এধোদকম একটু বলে দিন। উপস্কুরুতে এরকম হওয়ার কথা। হ্যাঁ, এধোদকম এটা উদাহরণ আসবে, ঠিক আছে, আসবে, একটা সূত্র আছে এই জন্যই বিশেষত। উপস্কুরুতে মানে এধোদক সম্বন্ধে, উপস্করণম মানে হচ্ছে পরিষ্করণম। হ্যাঁ, এধোদকস্য উপস্কুরুতে, এধোদকম এরকম হওয়ার কথা, এধোদকম উপস্কুরুতে। হ্যাঁ, এধোদক মানে হচ্ছে যেখানে খড়কুটি ইত্যাদি পড়ে আছে, মানে নোংরা জল, সেই জলটা পরিষ্কার করছে, তাহলে এধোদক সম্বন্ধী পরিষ্করণম ইত্যর্থ। ঠিক আছে, এধোদকস্য উপস্কুরুতে, মাতুঃ স্মরণম, এধোদকস্য উপস্কুরুতে, ভজ শম্ভোশ্চরণয়োঃ, ফলানাম তৃপ্তঃ, এরকম উদাহরণ আছে। স্যার এধ মানে তো কাষ্ঠম হয়। হুম, ওই তো, এধঞ্চ তদ এধঃ চ উদকঞ্চ ইতি এধোদকম, স্যার তস্য ওখানে তো এধোদকস্য। হ্যাঁ, প্রতিযত্ন অর্থে ষষ্ঠী হয়েছে, মানে একের গুণ অন্যের ওপর, মানে একের গুণ অন্যে ইয়ে হয়েছে, মানে অন- অন- এক এক মানে একটির গুণ অন্যের উপর, মানে কি বলে, মানে স্থান তারিত এরকম অর্থ প্রতিয়ত্নঃ হয়েছে। প্রতিয়ত্নঃ গুণাধানম, গুণাধান মানে কি, গুণস্য আধানম মানে একটা গুণ ছিল সেই গুণ ছেড়ে অন্য গুণে নিয়ে যাওয়া, সেটাকে গুণাধান বলা হচ্ছে। ঠিক আছে, সেই সূত্র আসবে আমাদের। হ্যাঁ, আর কি ওখানে সূত্র আমি আছে, এক জায়গায় দেখেছিলাম প্রতিয়ত্নে, যে ক্রিয়া প্রতিয়ত্নে, মানে এধ এধোদকস্য বলতে উপস্করণম। এধ বলতে স্যার হুম, ওখানে বোঝানো হয়েছে যে নিম কাঠ দিয়ে, মানে জাল দিয়ে আর জল গরম করা হচ্ছিল, তো নিমের যে গুণটা সেটা জলের মধ্যে চলে গিয়েছে, মানে সেই অর্থে ওখানে ওখানে ওই উদকাস্যতে ষষ্ঠী হয়েছে। তাহলে তাহলে অর্থটা উপস্ফুরতে উপস্করণম, এর অর্থটা কি হবে, উপস্ফুরিত মানে তো স্যার ওটাই বোঝাচ্ছে, মানে এধের যে গুণ সেটা মানে উদাকের মধ্যে, মানে জলের মধ্যে
হয়েছে, ওটা কি বলে? উপস্কুরুতে তো আমি পড়েছি যতটা, উপস্কুরুতে মানে হচ্ছে উপস্করণম পরিষ্করণম, ঠিক আছে। আচ্ছা টিকাতে দেখি কি বলছে বইটা। प्रत्यत्नः गुणाधानं क्रियः कर्मणि शेषे षष्ठी स्यात् गुणाधाने एधोदकस्य उपस्करणम, তাই তো ব্যাখ্যাতে। अन्यस्य गुणाः सन्निकर्षेण अन्यत्र आरोपिताः, जलीया ए आर्द्रत्वादयः गुणाः ते काष्ठसंक्रान्ताः यदा भवन्ति तदेदं सूत्रं प्रवर्तते। আর কিছু লিখেনি। বালমনোরমাতে এখানে আছে বস্তুতः एधोदक संबंधी कर्मीभूतैर एधोदक संबंधी परिष्करणम इत्यर्थः, ঠিক আছে। এখানে এরকম বলেছে। পরিষ্করণম এরকম অর্থই বলা হয়েছে এখানে বালমনোরমা অনুযায়ী। বিভিন্ন টিকাতে টিকাকাররা বিভিন্ন রকম অর্থ বলে, তত্ত্ববোধিনীতে দেখতে পারি। আচ্ছা সবচাইতে সেটা হচ্ছে এখানে না, এখানে তো আর কোনো অর্থ বলেনি। দুই রকম অর্থ এখানে, অন্য একটা টিকা আছে সেখানে এরকম বলছে যে আপনি যেটা বললেন যে নিম কাষ্ঠ প্রভৃতি সে সকল এখানে বলেনি, এখানে বলছে জলীয়ায় আর্দ্রত্বাদয়ঃ গুণাঃ তে কাষ্ঠ সংক্রান্তা যদা ভবন্তি তদেদম সূত্রম প্রবর্ততে। মানে জলের যে সকল গুণ আর্দ্রত্ব প্রভৃতি সেগুলো যখন কাষ্ঠে চলে যায় তখন হচ্ছে এই উদাহরণে এরকম বলা হচ্ছে। আর এখানে আপনি যে অর্থটা বলছেন সেটা হলো এধহ উদকম, তাই তো, এধহ দকম উপস্কুরুতে এরকম ছেদ করতে হবে, তাহলে এ নিয়ে বিচার আছে, একটা বিচার নেই নয়। তাহলে হচ্ছে এধহ কর্তা এখানে, দকম উপস্কুরুতে, সেরকম একটা বিচার আছে। আচ্ছা অতটা দরকার নেই, কিন্তু এধোদকস্য এখানে একটাই পদ আর কি, এধোদকম, এধশ্চ উদকঞ্চ বা এধশ্চ দকঞ্চ দুটো আছে। এধ শব্দ সকারান্তও আছে, আবার এধ শব্দ অকারান্তও এই, হ্যাঁ, যদি এধ শব্দ সকারান্ত হয় তাহলে সেখানে দক শব্দ ধরতে হবে যার অর্থ হচ্ছে জল, আর যদি এধ শব্দ অকারান্ত হয় তাহলে তার পরে উদক ধরতে হবে তা যার অর্থ জল। তখন এধোদক এরকম শব্দ নিষ্পন্ন হচ্ছে এধোদকস্য উপস্কুরুতে। এখানে অর্থ দেওয়া আছে এইরকমই, কর্মীভূতই এধোদক সম্বন্ধী পরিষ্করণম ইত্যর্থঃ। আর এখানেও কর্মাধীনমপি সম্বন্ধ মাত্র বিবক্ষায়াম ষষ্ঠী এব, এই জায়গাতে কি দিয়েছে,
এখানে অর্থ দেয়নি কিছু। স্যার হুম। স্যার এখানে তো আপনি লিখেছেন মাতুঃ স্মরণম, এখানে তো তাহলে মাতুঃ স্মরতি হতো। হ্যাঁ, স্মরতি, এই তো মাতুঃ স্মরতি। আচ্ছা, মাতৃ সম্বন্ধে স্মরণম করতে গেছে, মাতুঃ স্মরতি, এটাই উদাহরণ আছে, মাতুঃ স্মরতি। মাতুঃ স্মরতি এটাই উদাহরণ আছে। এধোদকস্য উপস্কুরুতে, এধ শব্দ অকারান্ত পুংলিঙ্গ কারক ইতি সূত্র এধাঃ পক্ষ্যন্তি। এখানেও বালমনোরমাকারের মতে এধোদক সম্বন্ধী পরিষ্করণম ইতি বোধঃ। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা অর্থ দিয়েছে। এধো শব্দের অর্থ যদি আমরা কাষ্ঠ প্রভৃতি না মানি, তাহলে এখানে ভুবনম অমৃতম জীবনম স্যাৎ দকঞ্চ হলায়ুধ কোষে উদক পর্যায় দক শব্দপ্যস্তি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর এধো শব্দের অর্থ কি দেওয়া হচ্ছে এখানে, এতেই কাষ্ঠই আছে, এধহ দকস্যিতি ছেদহ। হুম, এই যে এধহ দকস্য এরকম যদি করা হয়, আমি যে বললাম এধহ আর দকস্য এটা আলাদা আলাদা পদ। এধহ এখানে কর্তা আছে, দকম উপস্কুরুতে, এখানে দক হচ্ছে এটা কর্ম। হ্যাঁ, সেখানে হচ্ছে এধ কর্তৃ উদকম পরিস্কুরুতে ইত্যর্থ বলছে। মানে এধ উদকম পরিস্কুরুতে, এধ শব্দের অন্য অর্থ কিছু নিতে হবে। নিম্বক রঞ্জনাদি কাষ্ঠ বিশেষ প্রজ্বলিত অগ্নিতপ্ত উদকস্য, আপনি যেটা বললেন তাই তো, নিম্ব রঞ্জাদি কাষ্ঠ বিশেষ প্রজ্বলিত অগ্নিতপ্ত উদকস্য গুণ বিশেষো বৈদ্যশাস্ত্র প্রসিদ্ধ। তাহলে হচ্ছে ওরকম এধহ দকম পরিস্কুরুতে এরকম আলাদা আলাদা ভাবে মানতে হবে। ঠিক আছে, এই অর্থটা যদি স্বীকার করা হয় তাহলে আলাদা আলাদা ভাবে দুটো মানতে হবে, এধহ এখানে আর দকম পরিস্কুরুতে। ঠিক আছে, এধহ বলতে এখানে ওই যে কোনো কাষ্ঠ প্রভৃতি যে কোনো কাষ্ঠ বুঝতে হবে, সে জলকে পরিষ্কার করছে। তো এখানে দকম পরিস্কুরুতে এরকম হওয়ার কথা, কিন্তু এধহ উদকস্য দকস্য পরিস্কুরুতে এরকম ষষ্ঠী হয়ে যাচ্ছে কর্মত। ঠিক আছে, দুই ধরনের অর্থ আছে। এধোদক এটা হচ্ছে একটা পদ, আর এধ শব্দ তার প্রথম আর এক বচনে এধ নপুংসক লিঙ্গে মনস শব্দের মতো রূপ হয়, দক আলাদা শব্দ, দকম উপস্কুরুতে, তখন এধ এখানে আলাদা আলাদা ভাবে লিখতে হবে সেটা। ঠিক আছে, দুটাই অর্থ আছে, এধো দকস্য উপস্কুরুতে। ঠিক আছে, স্যার তাহলে দুটো বাক্যের অর্থ কি হলো একবার ফাইনাল বলে দিন। হ্যাঁ, যদি এধো দকস্য একটাই পদ হয় তাহলে এধো দক সম্বন্ধী পরিষ্করণম, ওই জল পরিষ্কার করা সেটাকে বলছে, সেটা হচ্ছে গুণাধান হচ্ছে। আর যদি আলাদা আলাদা ভাবে হয় তাহলে হচ্ছে এধ হয় এখানে কর্তা, সে দকম উপস্কুরুতে এরকম পদ ছিল, এরকম বাক্য ছিল। এধ বলতে এখানে কাষ্ঠ কোনো ঔষধি কাষ্ঠ বিশেষকে বলতে চেয়েছে, সে কি করছে দকম উপস্কুরুতে জল পরিষ্কার করে, এটাও প্রয়োগ হবে।
ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম। তারপরে সূত্র ষষ্ঠী হেতু প্রয়োগে। ষষ্ঠী হেতু প্রয়োগে এখানেও এটাও বিধি সূত্র। ষষ্ঠী হেতু প্রয়োগে এখানে ষষ্ঠী এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমার এক বচন আছে, হেতু প্রয়োগে এখানে সপ্তমীর এক বচন আছে। ষষ্ঠী হেতু প্রয়োগে হেতু একটা সূত্র আছে, আমরা আগে পড়েছিলাম, মনে আছে কোন প্রকরণে? তৃতীয় বিভক্তি। এটাও তৃতীয়া। হ্যাঁ, তো সেখানে হেতুতে তৃতীয় বিভক্তির বিধান করা হয়েছিল। এখানে হচ্ছে সেই হেতু শব্দ প্রয়োগ হ্যাঁ, সেখানে সেখানে ষষ্ঠী হেতুতে ষষ্ঠীর বিধান করা হচ্ছে। ঠিক আছে, তার জন্য এখানে হেতু এই যে সূত্রটা পড়েছিলাম আমরা, সেটা হচ্ছে সম্পূর্ণ সূত্রটা এখানে অনুবৃত্তি হয়ে চলে আসবে, যেখানে সপ্তমীর এক বচন ছিল। আর তখন হেতু প্রয়োগে মানে হেতু শব্দস্য প্রয়োগে, আর হেতু যেহেতু আছে হেতু, তার জন্য একটা অধ্যাহার করে নিয়ে চলে আসবো আমরা, গম্য মানে একটা পদ অধ্যাহার করে নিয়ে চলে আসবো। হ্যাঁ, তখন সূত্রের অর্থ কি হবে? হেতু গম্য মানে আর হেতু শব্দ প্রয়োগে ষষ্ঠী বিভক্তি ভবতি। হেতু শব্দের প্রয়োগ থাকতে হবে আর হেতুরূপ অর্থ গম্যমান হতে হবে, তাহলে কি হবে? হেতু শব্দের তো সেই হেতু শব্দ থেকে ষষ্ঠী বিভক্তি আসবে, আর যার হেতু সেখান থেকেও মানে হেতুতেও ষষ্ঠী আসবে। ঠিক আছে, সূত্রের অর্থ তাহলে কি হচ্ছে? হেতু গম্য মানে আর হেতু শব্দ প্রয়োগে हेतुवाचकात् प्रातिपदिकात् और हेतु शब्द प्रातिपदिकात्। সূত্রের অর্থ হচ্ছে এটা, হেতু গম্য মানে মানে হেতু রূপ অর্থ গম্যমান যদি হয় আর হেতু শব্দের প্রয়োগ থাকে, দুটো কন্ডিশন বলা হচ্ছে, হেতু গম্য মানে আর হেতু শব্দের প্রয়োগে হেতুবাচক যে প্রাতিপদিক আর হেতু শব্দ প্রাতিপদিক। হ্যাঁ, হেতুবাচক একটা প্রাতিপদিক থাকবে আর একটা হচ্ছে হেতু শব্দ সেই যে প্রাতিপদিক, সেখান থেকে উভয়ত্রই ষষ্ঠী বিভক্তি হবে। বোঝা গেল তো? যেমন উদাহরণ হচ্ছে অন্নস্য হেতোঃ বসতি। এখানে হেতু শব্দের প্রয়োগ আছে আর হেতু গম্যমান আছে, তার জন্য হেতু শব্দ যে প্রাতিপদিক হেতু প্রাতিপদিক সেখান থেকেও ষষ্ঠী হয়েছে, আর যেটা হেতু অন্ন সেখানেও ষষ্ঠী হয়েছে, অন্নস্য হেতোঃ বসতি। বস্তুতঃ এখানে কি হওয়ার কথা ছিল? অন্নেন বসতি, এরকম হওয়ার কথা ছিল, অন্নেন বসতি। ঠিক আছে, সেখানে অন্নেন বসতি, এখানে ফলমপি হেতু অধ্যয়নেন বসতি কি ছিল? অন্নেন বসতি, তাই তো? ফলকেও হেতু রূপে পরিগণিত করা হয়, এই জন্য অন্নেন বসতি অধ্যয়নেন বসতি। তো সেখানেই যদি হেতু শব্দেরও প্রয়োগ থাকে তাহলে কিন্তু সেখানে তৃতীয় হবে না, ষষ্ঠীই হবে। কোথায় কোথায় ষষ্ঠী হবে? হেতু শব্দ থেকেও ষষ্ঠী হবে, আর যেটা হেতু বস্তুতঃ সেখান থেকেও ষষ্ঠী হবে। এই জন্য অন্নস্য হেতোঃ বসতি এরকম বাক্যের প্রয়োগ হচ্ছে। ষষ্ঠী হেতু প্রয়োগে, হেতোঃ প্রয়োগে, হেতু শব্দস্য প্রয়োগে হেতু চ গম্যমানে কি আছে সিদ্ধান্ত কৌমুদীতে? হেতু শব্দ প্রয়োগে হেতু দত্তে ষষ্ঠী স্যাৎ অন্নস্য হেতোঃ বসতি। আর কিছু নেই সূত্রে। স্যার স্যার হেতু এই পদটা কি মানে এক বচনান্ত হবে না বহু বচনও করা যাবে? যেমন হবে এখানে অন্নস্য হেতোঃ বলেছে, এরপরে অন্নানাম হেতুনাম বসতি। আচ্ছা, মানে এটা বস্তুতঃ হেতু তার বিশেষণ হিসাবে চলবে। আচ্ছা
ঠিক আছে, অন্যানাম হেতুনাম বসতি। আচ্ছা, এটা সমাসও তো করা যায়। হুম। স্যার না, এখানে তো সমাসও হয় নাকি হয় না? হয় তো। সমাস অন্য সমাস হলে হেতহ। বস্তুত সমাস উম, সমাস হবে কি? স্যার এটা তো বিশেষ্য বিশেষণ ভাব সম্বন্ধ হচ্ছে তো। বিশেষ্য বিশেষণ হলেও এখানে যেহেতু ষষ্ঠী বিভক্তিই হবে, ঠিক আছে, যদি বিশেষ্য বিশেষণ ভাব বলতে আমি অন্য আহ, তৎপুরুষ সমাসের মধ্যে ষষ্ঠী তো সম্ভবত হবে না, যদি হতো তাহলে এখানে বিভক্তির বিধানই ব্যর্থ হয়ে যেত মনে হয়। ঠিক আছে, তাহলে মানে এরকম প্রয়োগ নেই, মানে সমাস সমাস হয়ে প্রয়োগ নেই সেরকম। যদি সমাস ইষ্ট হতো তাহলে এই যে এখানে ষষ্ঠীর বিধান করা হলো বিশেষ করে, হ্যাঁ, অন্য হেতু দত্তে হেতুবাচক প্রাতিপদিকাত কিঞ্চ আহ, হেতুবাচক প্রাতিপদিকাত কিঞ্চ হেতু শব্দ প্রাতিপদিকাত ষষ্ঠী ভবতি, এই যে বিধানটা করা হলো সেটাই ব্যর্থ হয়ে যেত। কারণ সব স্যার জায়গায় সমস্ত রূপেরই প্রয়োগ হতো, সমস্ত রূপ হলে আর ষষ্ঠী কোথায় দেখা যেত? স্যার তাহলে এটা কি প্রাতিপদ বিধান আর ষষ্ঠী ধরতে হবে? হ্যাঁ, সেরকমই ধরতে হবে, হেতু শব্দের প্রয়োগ প্রতিপদ বিধান ষষ্ঠী না সমস্যাতে। আচ্ছা। হুম। তো অন্যস্য হেতু বসতি। পরের সূত্র আছে সর্বনাম্নঃ তৃতীয়া চ। সর্বনাম্নঃ তৃতীয়া চ এখানে কিরকম ছেদ হবে? সর্বনাম্নঃ কি সন্ধি এখানে? স্তহ স্তহ চনাশ্চ। স্তহ শুনাশ্চুঃ। সর্বনাম্নঃ তৃতীয়া চ। তৃতীয়া এখানে প্রথম আর এক বচন আছে, চ এখানে অব্যয়। হুম। এখানে হচ্ছে হেতু, এটা অনুবৃত্তি হয়ে চলে আসবে, এখানে হেতু যে সূত্র আছে সেটা অনুবৃত্তি হয়ে চলে আসবে। আর ষষ্ঠী হেতু প্রয়োগে এই সূত্র থেকে ষষ্ঠী এটা অনুবৃত্তি হয়ে চলে আসবে। হুম। কোথা থেকে? ষষ্ঠী হেতু প্রয়োগে। হুম। ষষ্ঠী হেতু প্রয়োগ এখান থেকে চলে আসবে। আচ্ছা, ষষ্ঠী হেতু প্রয়োগ এখানে শুধু ষষ্ঠী নয়, হেতু প্রয়োগে এটাও আসছে, সম্পূর্ণ সূত্রটাই অনুবৃত্তি হয়ে চলে আসবে। ঠিক আছে, অধিকার কিছু নেই। হ্যাঁ, সর্বনাম্নঃ এখানে হেতু প্রয়োগে তার সঙ্গে সর্বনাম্নঃ এর সম্বন্ধ হবে, তাহলে সর্বনাম্নঃ হেতু শব্দস্য প্রয়োগে। সর্বনাম্নঃ কিঞ্চ হেতু শব্দস্য প্রয়োগে। আচ্ছা, হেতৌ চ দত্তে তৃতীয়া ভবতি। আর যেহেতু ষষ্ঠী এটা অনুবৃত্তি হয়ে আসছে এই জন্য ষষ্ঠী বিভক্তিও হবে। মানে হেতু শব্দের আগের যেরকম ছিল হেতু দত্তে হেতু শব্দস্য চ প্রয়োগে হেতুবাচক প্রাতিপদিকাত হেতু শব্দ প্রাতিপদিকাচ্চ ষষ্ঠী ভবতি। এখানে হচ্ছে হেতু শব্দের প্রয়োগ থাকবে না, হেতু শব্দের প্রয়োগ থাকবে, হেতু প্রয়োগে মানে হেতু শব্দের প্রয়োগ থাকবে, আর হেতু গম্যমান হবে, আর কি হবে? সর্বনাম শব্দের প্রয়োগ থাকতে হবে। তাহলে সেই সর্বনামে আর হেতু শব্দতে তৃতীয় বিভক্তি হবে। চকার যেহেতু আছে এখানে এই জন্য ষষ্ঠীরও বিভক্তির বিধান হবে। এই জন্য সর্বনাম শব্দের যদি প্রয়োগ থাকে আর হেতু শব্দের যদি প্রয়োগ থাকে সেখানে কিন্তু তৃতীয়াও হবে ষষ্ঠীও হবে। এই জন্য সূত্রের অর্থ কি হবে? সর্বনাম্নঃ, সর্বনাম সংযোগ শব্দ,
सर्वनाम्नः हेतुशब्दस्य च प्रयोगे हेतौ च गम्यमाने सर्वनामसंज्ञकप्रातिपदिकात् और हेतुशब्दप्रातिपदिकात् च तृतीया षष्ठी विभक्तिश्च भवति। সর্বনাম শব্দের প্রয়োগ অথবা আর কি হেতু শব্দের প্রয়োগ, অথবা নয়, হেতু শব্দের প্রয়োগ যদি থাকে আর হেতু যদি সেখানে গম্যমান হয় তাহলে কি হবে, সর্বনাম সংযোগ যে প্রাতিপদিক আর হেতু শব্দ যে প্রাতিপদিক সেখান থেকে তৃতীয়া আর ষষ্ঠী বিভক্তি আসবে। যেমন উদাহরণ বলা হচ্ছে অন্যেন কি কেন হেতুনা বসতি, তাই তো, কেন হেতুনা বসতি, কেন হেতুনা বসতি। আরো কি হবে, ষষ্ঠীও হবে, তার জন্য কস্য হেতোঃ বসতি। এখন আগের সূত্রের দ্বারাই তো এখানে ষষ্ঠী প্রাপ্ত ছিল, তাহলে এখানে হচ্ছে বিশেষ করে তৃতীয়া বিভক্তির বিধান যাতে হয় এই জন্য আরো এই সূত্রটা করা হয়েছে, সর্বনাম্নঃ তৃতীয়া চ। এখন বলা যেতে পারে হেতৌ, এটা তো তৃতীয়া তো হেতৌ এর দ্বারা প্রাপ্ত ছিল, তাই তো, তো কেন করা হলো, তো এই জন্যই এখানে সমুচ্চয় করার জন্য। যদি এই সূত্রটা না করা হতো তাহলে কি হতো, হেতৌ এর দ্বারা প্রথমে তৃতীয়া প্রাপ্ত ছিল, তাকে বাদ করে কি হতো, ষষ্ঠী হেতু প্রয়োগে সেখানে ষষ্ঠী হয়ে যেত, তৃতীয়া হতো না। এই জন্য তৃতীয়াও যাতে হয় তার সঙ্গে ষষ্ঠীও হয়, এই জন্য এই সূত্রটা করা হয়েছে। সর্বনাম্ন তৃতীয়া চ, সর্বনাম্নঃ হেতু শব্দস্য চ প্রয়োগে হেতৌ দত্তে তৃতীয়া স্যাৎ ষষ্ঠী চ, কেন হেতুনা বসতি, কস্য হেতোঃ। আবার কি, কস্য হেতোঃ বসতি, অনেন হেতুনা বসতি, অস্য হেতোঃ বসতি। এরকম প্রয়োগ হবে। অনেক কিছু এখন প্রয়োগ চলে আসছে, সেগুলো সব মনে রাখতে হবে আর প্রয়োগ করে দেখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে সর্বনাম্নঃ তৃতীয়া চ। এখানে একটা বার্তিক আছে, কি বার্তিক আছে, নিমিত্ত পর্যায় প্রয়োগে সর্বাসাং প্রায় দর্শনম, সর্বাসাম প্রায় দর্শনম, প্রায় দর্শনম। নিমিত্ত পর্যায় প্রয়োগে নিমিত্ত পর্যায় শব্দ যদি সেখানে থাকে, মানে এই সূত্রে যে বিষয় বলা হয়েছে সর্বনাম্ন তৃতীয়া চ, এই সূত্রে যে বিষয় বলা হয়েছে সেই বিষয়ে এখন বলা হচ্ছে যে যদি সেখানে নিমিত্ত পর্যায়বাচক কোনো শব্দের প্রয়োগ থাকে তাহলে কিন্তু সেখানে আগে যে বিভক্তি প্রাপ্ত ছিল মানে তৃতীয়া আর ষষ্ঠী, সেই তৃতীয়া ষষ্ঠী না হয়ে, শুধু না হয়ে সমস্ত বিভক্তিরই দর্শন হতে পারে, সর্বাসাম প্রায় দর্শনম। তো সেখানে শুধুমাত্র প্রথমা আর দ্বিতীয় বিভক্তিকে ছেড়ে দিয়ে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সবেই হতে পারে। যেমন নিমিত্ত শব্দ যদি প্রয়োগ হয় এখানে, ঠিক আছে, কেন নিমিত্তেন বলা হয়, তাহলে কেন নিমিত্তেন, কস্য নিমিত্তস্য, কস্मै নিমিত্তায়, নিমিত্তায়। এরকম ভাবে কিন্তু সমস্ত বিভক্তিরই প্রয়োগ হবে, কেন নিমিত্তেন, কস্য নিমিত্তায়, কস্मै নিমিত্তায়। হ্যাঁ, যেখানে যেরকম উদাহরণ আছে, জ্ঞানেন নিমিত্তেন হরিঃ সেব্যঃ, জ্ঞানেন নিমিত্তেন হরিঃ সেব্যঃ। এখানে কিন্তু নিমিত্ত শব্দের যেহেতু প্রয়োগ আছে সেখানে কিন্তু সমস্ত বিভক্তিরই প্রায়ণ দর্শন হবে, মানে সমস্ত বিভক্তির বলতে এখানে প্রায় যে শব্দ যেহেতু বলা হয়েছে এই জন্য প্রথমা আর দ্বিতীয় বিভক্তি হবে না, মানে কহ নিমিত্ত এরকম হবে না, বা কিম নিমিত্তম এটা হবে না। নিমিত্ত হয়তো হয়, কিন্তু এখানে জ্ঞানেরও এই জায়গাটাই হবে না, মানে অসর্বনাম থাকলে। সর্বনাম, হ্যাঁ অসর্বনাম, সর্বনাম থাকলে সেখানে হবে না, অসর্বনাম না প্রথমা দ্বিতীয় নস্ত, ঠিক আছে। মানে প্রায় গ্রহণাৎ অসর্বনাম শব্দ থেকে এই যে জ্ঞানেন নিমিত্তেন, এখানে কিন্তু মানে জ্ঞানম নিমিত্তম হরিঃ সেব্যঃ এখানে হবে না, কিম নিমিত্তম এখানে হবে, ঠিক।
ঠিক আছে। নিমিত্ত পর্যায় প্রয়োগে সর্বাসাম প্রায় দর্শনম, প্রায় গ্রহণাৎ অসর্বনাম্নঃ প্রথমা দ্বিতীয় নাস্তঃ বলা হয়েছে, নিষেধ করা হয়েছে, নিষেধ বার্তিক এখানে আছে। স্যার নিমিত্তম এটা তো নপুংসকলিঙ্গ শব্দ তো। হ্যাঁ, নপুংসকলিঙ্গ শব্দ। কিম নিমিত্তম, কি আছে, প্রায় গ্রহণাৎ স্যার নিমিত্ত পর্যায় প্রয়োগে এখানে নিমিত্ত শব্দের মতো পর্যায়বাচী শব্দগুলো। অন্য শব্দ থাকলেও হবে। স্যার আর একটা জিনিস বলবেন, প্রতিপদ বিধান আর ষষ্ঠী সম্পর্কে একটুখানি। আচ্ছা, প্রতিপদ মানে হচ্ছে আমরা যেখানে মানে কোনো পদকে আশ্রয় করি, কারো উপপদে বিভক্তি আর কারক বিভক্তি বলেছি তো। হ্যাঁ তো সেই উপপদ বিভক্তিকেই হচ্ছে প্রতিপদ বিধান ষষ্ঠী বলা হয়। শুধুমাত্র উপপদ বিভক্তি বলবো না, উপপদ বিভক্তিতে আছে আরো কোনো বিশেষ পদকে আশ্রয় করে যদি বিভক্তি বিধান হয়, যেমন এখানে বললে হেতু শব্দের প্রয়োগ করতে হবে তাহলেই ষষ্ঠী হবে। ঠিক আছে, হেতু শব্দ প্রয়োগে এখানে হচ্ছে কি প্রতিপদ বিধান ষষ্ঠী, আরো এরকম আগে আসবে। ঠিক আছে, প্রতিপদ বিধান ষষ্ঠী সেখানে, যেমন একটা ষষ্ঠী বিশেষ শব্দের জন্য। হ্যাঁ, ষষ্ঠী অতসর্থ প্রত্যয়েন একটা এই পরেই সূত্র আছে, আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে দুরান্তিকার্থই ষষ্ঠী অন্যতরস্যামেনপদ দ্বিতীয়া, এগুলো হচ্ছে প্রতিপদ বিধান ষষ্ঠী, মানে কোনো একটা বিশেষ পদকে আশ্রয় করে ষষ্ঠীর বিধান হয়েছে। তো সমাসের ক্ষেত্রে সেখানে নিষেধ করা হয়েছে প্রতিপদ বিধান ষষ্ঠী না সমস্যাতে। ষষ্ঠী সমাসে ষষ্ঠী এরকম সূত্র করে দিয়ে তারপরে ষষ্ঠী একটাই সূত্র আছে যে ষষ্ঠ্যন্তম সুবন্তম সুবন্তেন সহ সমস্যাতে, মানে ষষ্ঠ্যন্ত সুবন্ত অন্যান্য সুবন্তের সঙ্গে তাতে তার সমাস হবে। তারপরে অনেক সেখানে নিষেধ সূত্র আরম্ভ করেছেন, সেখানে অনেক নিষেধ আছে, কৃতিযোগা ষষ্ঠী না সমস্যাতে, প্রতিপদ বিধান ষষ্ঠী না সমস্যাতে, এরকম ভাবে অনেক নিষেধ করা আছে আর কি। সেই নিষেধের মধ্যে একটা ওই বার্তিক আছে প্রতিপদ বিধান ষষ্ঠী না সমস্যাতে, তার দ্বারা এখানে নিষেধ হয়ে যাবে। যদি সেখানে সমাস হয়ে যেত তাহলে ওই ষষ্ঠী বিধানটাই ব্যর্থ হয়ে যেত। ষষ্ঠী বিধানটা কেন হয়েছে, ষষ্ঠী বিভক্তি যাতে বাক্যে শ্রবণ হয়, কিন্তু বাক্যে সবসময় সমাস হয়ে যেত, তাহলে সেখানে নিষেধ তার জন্য ব্যর্থ হয়ে যেত, নিষেধ করা হয়েছে এই জন্য। প্রায় গ্রহণাৎ অসর্বনাম্নঃ প্রথমা দ্বিতীয়ে নস্তঃ। জ্ঞানানে নিমিত্তেন হরি সেভ্য, এই জায়গাতে হবে না। এই হচ্ছে ষষ্ঠী হেতু প্রয়োগে সর্বনাম্ন তৃতীয়া চ হয়ে গেল। তারপরে সূত্র আছে ষষ্ঠী ষষ্ঠী তসর্থ প্রত্যয়েন, ছেদ কিরকম হবে, ষষ্ঠী আতস অর্থ প্রত্যয়ন, অতসর্থ প্রত্যয়েন। ঠিক আছে, ষষ্ঠী এখানে কি বিভক্তি আছে, প্রথমার এক বচন, অতসর্থ প্রত্যয়েন এখানে কি বিভক্তি আছে, তৃতীয়ার এক বচন। অতসর্থ প্রত্যয় মানে হচ্ছে অতসহ অর্থ ইতি অতসর্থঃ, অতসর্থশ্চ আসৌ প্রত্যয়ঃ ইতি অতসর্থ প্রত্যয়ঃ তেন অতসর্থ প্রত্যয়েন। এখানে প্রত্যয় গ্রহণ আছে যেহেতু, আমাদের একটা নিয়ম আছে ব্যাকরণে যে যেখানে প্রত্যয়ের গ্রহণ থাকবে সেখানে প্রত্যয় গ্রহণে প্রত্যয়ে শুধুমাত্র গ্রহণ হবে না, প্রত্যয় তদাদি তদন্তের গ্রহণ হবে। মানে প্রত্যয় যার থেকে বিহিত হয়েছে সেই সমুদায়, আর সেই প্রত্যয় অন্তে আছে যে যতটা, সেই সমুদায়ের গ্রহণ হবে, মানে তদাদি তদন্তের গ্রহণ হবে। তাহলে অতসর্থ প্রত্যয় মানে হচ্ছে অতসর্থ প্রত্যয়ান্তের গ্রহণ হবে এখানে। অতসর্থ প্রত্যয়ন মানে অতসর্থ প্রত্যয়ান্তেন, তৃতীয় যেহেতু আছে এই জন্য যোগে একটা শব্দ অধ্যাহার করে নিয়ে চলে আসবো, যোগে অধ্যাহার করে নিয়ে চলে আসবো। আর এখানে পঞ্চমী একটা অপাদানে পঞ্চমী এখান থেকে পঞ্চমী এই প্রথমান্ত পদ এখানে উপাদানে পঞ্চমী সূত্র থেকে নিয়ে চলে আসবো।
হ্যাঁ, তাহলে অতসর্থ প্রত্যয়েন যোগে। আচ্ছা আচ্ছা, পঞ্চমী এখানে আসবে না, পঞ্চমীর অনুবৃত্তি এখানে করা হবে না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে অতসর্থ প্রত্যয়ান্তেন যোগে ষষ্ঠী বিভক্তি ভবতি, এরকম সূত্রের অর্থ আসছে। এখন অতসর্থ প্রত্যয় কি বলে তাকে আমি বলছি। একটা সূত্র আছে দক্ষিণোত্তরাভ্যাম অতসুচ, এখান থেকে শুরু করে আহি চ দূরে উত্তরাচ্চ, এরকম অষ্টাধ্যায়ীতে কিছু সূত্র আছে। প্রথমে শুরু হচ্ছে ওই দক্ষিণ উত্তরাভ্যাম অতসুচ, সেখান থেকে শুরু করে হ্যাঁ যে সকল প্রত্যয়গুলো আছে সেগুলোকে সব অতসর্থ প্রত্যয় বলা হয়। মানে এই প্রত্যয়গুলো কিরকম অর্থ হবে, তো এখানে একটু বলা হয়েছে দেশ কাল রূপঃ, ঠিক আছে, দেশ কাল রূপঃ ইহ প্রত্যয়, সেগুলোকে হচ্ছে অতসর্থ প্রত্যয় বলা হয়। অতসর্থ প্রত্যয়, সেই অতসর্থ প্রত্যয়ান্ত যোগে ষষ্ঠী বিভক্তি হবে। বস্তুতঃ অতসর্থ প্রত্যয়ে যোগে পঞ্চমী বিভক্তি হচ্ছে দিক, যেহেতু দিক কাল বলেছে, দিক দেশ কাল রূপঃ, তাহলে দিক দেশ কাল রূপঃ দিক যোগে কি আমাদের পঞ্চমী প্রাপ্ত ছিল। কি সূত্র ছিল? সেখানে পঞ্চমী প্রাপ্ত ছিল, তার অপবাদভূত সূত্র হচ্ছে এটা। পঞ্চমী ছিল, সেই পঞ্চমীর হচ্ছে এখানে অপবাদ। দিক শব্দ ইতি দিক শব্দান্ত উত্তরপদা যাহি উক্তে, দিক শব্দ যোগে পঞ্চমী প্রাপ্ত ছিল, তার অপবাদ হচ্ছে এটা অতসর্থ প্রত্যয় যোগে। এখানে অতসর্থ অনেকে বলে ন তস ইতি অতস, ন তসহ অর্থ ইতি অতস, ন তসহ অর্থ ইতি তসর্থ, ন তসর্থ ইতি অতসর্থ। বস্তুত সেখানে এরকম নয়। একটা প্রত্যয় আছে অতসুচ প্রত্যয়, হ্যাঁ, দক্ষিণ উত্তরাভ্যাম অতসুচ, সেই অতসুচ প্রত্যয়ের যে অর্থ, সেই অর্থ প্রত্যয়ান্ত যোগে। হ্যাঁ, যেমন কি কি উদাহরণ আছে, তৎযোগে ষষ্ঠী বিভক্তি হবে। যেমন কি আছে, গ্রামস্য দক্ষিণতঃ গ্রামস্য পুরঃ দক্ষিণতঃ, গ্রামস্য দক্ষিণতঃ মানে দক্ষিণস্যাম, ঠিক আছে। এখানে স্বার্থেই, মানে এই দেশ দক্ষিণ শব্দের অর্থেই হচ্ছে এখানে প্রত্যয় করা হয়েছে, অতসুচ প্রত্যয় করা হয়েছে। তার অর্থ হচ্ছে গ্রামস্য দক্ষিণস্যাম, গ্রামস্য দক্ষিণতঃ, অথবা গ্রামস্য দক্ষিণা, এরকম অর্থ। দিক অর্থে এখানে স্বার্থে আর কি প্রত্যয় করা হয়েছে অতসুচ প্রত্যয়। গ্রামস্য দক্ষিণতঃ মানে গ্রামস্য দক্ষিণ দিকে। দক্ষিণস্যাম দিশি, এরকম। দিশি, এরকম হচ্ছে অর্থ। ঠিক তেমনই আছে কি আরো, গ্রামস্য পুরঃ, গ্রামস্য পুরঃ। পুরঃ এটা হচ্ছে পূর্ব শব্দ থেকে এই শব্দটা নিষ্পন্ন হয়েছে পুর। পূর্ব শব্দের হচ্ছে অসি প্রত্যয় করে পুরো শব্দটা নিষ্পন্ন হয়েছে। তার পুরো হচ্ছে, এর অর্থ হচ্ছে পূর্বশ্যাম, মানে গ্রামস্য পূর্বশ্যাম, পূর্বশ্যাম দিশি, ঠিক আছে। এখানে পূর্ব শব্দ থেকে নিষ্পন্ন হয়েছে। ঠিক তেমনি আরো কি আছে, গ্রামস্য পুরতঃ পুরস্তাৎ, পুরস্তাৎ, পুরঃ পুরস্তাৎ, উপরি উপরিষ্ঠাৎ। পুরস্তাৎ এখানেও সেরকম, উপরিষ্ঠাৎ এখানেও এরকম। তো উপরি উপরিষ্ঠ যোগে কিন্তু, যদিও দিকবাচক এগুলো, কিন্তু তবু এতৎ যোগে ষষ্ঠীই হবে। হ্যাঁ, তার জন্য বৃক্ষস্য উপরি এরকম বলা হয়। সেরকম অধঃ অধস্তাৎ, এই যোগেও বৃক্ষস্য অধঃ বৃক্ষস্য অধস্তাৎ, ঠিক আছে। অতসর্থ প্রত্যয় যোগে। এখন অতসর্থ প্রত্যয় কতগুলো আছে সেই এই সংখ্যা দেখে দেখে সূত্র ওখানে পড়তে হবে।
দক্ষিণ উত্তরাভ্যাম অতসূচ, এখান থেকে শুরু করে এখানে যে সকল প্রত্যয়ের বিধান হয়েছে সেগুলো সব অতসূচ প্রত্যয়, অতসর্থ প্রত্যয়। সেই অতসর্থ প্রত্যয় যোগে, প্রত্যয়ান্ত শব্দ যোগে ষষ্ঠী বিভক্তি হবে। এরপরে সূত্র আছে এনপা দ্বিতীয়া। এনপা দ্বিতীয়া এটাও কি বিধি সূত্র। এখানে এনপা এখানে তৃতীয়ার এক বচন আছে, আর দ্বিতীয়া এখানে প্রথমার এক বচন আছে। এনপা এখানে হচ্ছে কি, এনপ হচ্ছে একটা প্রত্যয়, তার জন্য প্রত্যয় গ্রহণে তদন্তাহা গ্রাহ্যাহা, এর দ্বারা তদন্তের গ্রহণ করতে হবে। এনপা মানে এনবন্তেন, এখানেও যোগে একটা অধ্যাহার করে নিয়ে চলে আসবো, তখন এনবন্তেন যোগে দ্বিতীয়া বিভক্তি ভবতি, এরকম সাধারণভাবে সূত্রের অর্থ আসছে। বস্তুতঃ এখানে কি ছিল, ওই এনবন্ত এনব প্রত্যয়টা হচ্ছে অতসর্থ প্রত্যয়, তার জন্য তৎযোগে বস্তুতঃ কি প্রাপ্ত ছিল, ষষ্ঠী প্রাপ্ত ষষ্ঠী। ছিল। সেই ষষ্ঠী প্রাপ্ত থাকার জন্য এখানে নতুন করে দ্বিতীয় বিভক্তির বিধান করা হয়েছে এনপা দ্বিতীয়া। বস্তুতঃ এখানে ষষ্ঠী বিভক্তিও ইষ্ট আছে, এই জন্য ষষ্ঠী বিভক্তির বিধান কিভাবে করা হবে তো বলা হচ্ছে, তো প্রথমে সূত্রার্থ কিরকম হচ্ছে, এনবন্তেন যোগে। আর এনপা এটা হচ্ছে যোগ বিভাগ করা হচ্ছে, মানে এনপা একটা আলাদা সূত্র, দ্বিতীয়া একটা আলাদা সূত্র করা হচ্ছে। প্রথম যে এনপা সূত্র, সেই এনপা সূত্রে তো ষষ্ঠী এটা অনুবৃত্তি হয়ে চলে আসবে, তখন এনবন্তেন যোগে ষষ্ঠী বিভক্তি ভবতি, এরকম ভাবে সূত্রের অর্থ হবে এনপা এই সূত্রের, তখন এনবন্তেন যোগে ষষ্ঠী বিভক্তি প্রাপ্ত হবে। এরপরে দ্বিতীয় একটা সূত্র আলাদা হবে, যেখানে এনপা এই সূত্রটা সম্পূর্ণ অধিক চলে আসবে, দিয়ে সূত্রের অর্থ হবে এনবন্তেন যোগে দ্বিতীয় বিভক্তি ভবতি। অতএব দ্বিতীয় বিভক্তিও পাওয়া যাচ্ছে আর ষষ্ঠী বিভক্তিও হবে। ঠিক আছে, যেমন উদাহরণ হচ্ছে কি, দক্ষিণেন গ্রামম গ্রামস্য বা, দক্ষিণেন গ্রামম গ্রামস্য বা এনবন্তেন যোগে দ্বিতীয়া স্যাৎ এনপা ইতি যোগ বিভাগাৎ ষষ্ঠী अपि দক্ষিণেন গ্রামম গ্রামস্য বা এবং উত্তরেণ এনবন্যতরস্যাম অদূরে অপঞ্চম্যাহ, একটা সূত্র আছে, তার দ্বারা এখানে এন প্রত্যয় হচ্ছে উত্তরেণ, উত্তরেণ গ্রামম গ্রামস্য বা ইত্যুদাহরণম ইত্যর্থঃ, পূর্বেণ গ্রামম গ্রামস্য বা ইতি বোধ্যম। এইগুলো হচ্ছে সমস্ত কি প্রতিপদ বিধান ষষ্ঠী, এইগুলো সব প্রতিপদ বিধান ষষ্ঠী। এরপরে আছে দুরান্তিকার্থৈঃ ষষ্ঠী অন্যতরস্যাম। সন্ধিচ্ছেদ কি হবে এখানে, ষষ্ঠী পদচ্ছেদ করলে কি হবে, অন্যতরস্যাম। দুরান্তিকার্থৈঃ এখানে তৃতীয়ার বহু বচন আছে, তাই তো, হ্যাঁ। ষষ্ঠী অন্যতরস্যাম, ষষ্ঠী এখানে প্রথমার এক বচন, আর অন্যতরস্যাম এটা অব্যয়। অন্যতরস্যাম অব্যয়। ঠিক আছে, দুরান্তিকার্থৈঃ ষষ্ঠী অন্যতরস্যাম। দূরাঞ্চ অন্তিকশ্চ ইতি দূরান্তিকো, দূরান্তিকো অর্থও কি, দূরার্থক আর অন্তিকার্থ শব্দ যোগে ষষ্ঠী বিভক্তি হবে বিকল্পে। ঠিক আছে, বিকল্পে যেহেতু হবে, এই জন্য যে পক্ষে হবে না সেই পক্ষে যেমন পঞ্চমী হয় সেরকম পঞ্চমী হবে। এই জন্য আগে একটা সূত্র ছিল, তো এখানে ষষ্ঠী অন্যতরস্যাম, এখানে পঞ্চমী অনুবৃত্তি হয়ে চলে আসবে আর কি, অপাদানে পঞ্চমী, এখান থেকে পঞ্চমী প্রথমান্ত পদের অনুবৃত্তি হয়ে আসবে অপাদানে পঞ্চমী। তাহলে দুরান্তিকার্থৈঃ যোগে ষষ্ঠী বিকল্পেন ষষ্ঠী বিভক্তি ভবতি পঞ্চমী চ, যে পক্ষে হবে না আর কি সে পক্ষে পঞ্চমী হবে। যেমন সূত্রের অর্থ তাহলে কি হচ্ছে, দুরান্তিকার্থৈঃ
পঞ্চমীরও হবে। যেমন উদাহরণ কি হচ্ছে, গ্রামস্য দূরম দূরাৎ বা কি আছে, দূরম নিকটম গ্রামস্য, দূরং নিকটম হুম, দূরম নিকটম গ্রামস্য গ্রামাৎ বা, দূরম নিকটম, নিকট হচ্ছে অন্তিকার্থে আর দূরার্থে হচ্ছে দূর শব্দ। দূরম নিকটম গ্রামস্য গ্রামাৎ বা। আচ্ছা, দূর শব্দে এখানে কি হবে, পড়ানো হয়েছিল কি? দূর শব্দে দ্বিতীয় তৃতীয় পঞ্চম প্রাতিপদিকা সপ্তমী হ্যাঁ, হবে। কি হবে? দ্বিতীয় আর দ্বিতীয় দূরাৎ তৃতীয় দূরেণ পঞ্চমী দূরম সপ্তমী। দূরে। দূরার্থেভ্যো দ্বিতীয়া চ সপ্তম্যাধিকরণে চ। হ্যাঁ, ঠিক আছে, আসেনি এখনো, তাই তো, সপ্তমী অধিকরণ নিচে সেখানে আসবে। ঠিক আছে, তো দূর শব্দ থেকেও এখানে দূরে, গ্রামস্য গ্রামাৎ, দূরে এরকমও হবে প্রয়োগ। স্যার এখানে একটা কথা আছে, প্রাতিপদিকার্থ মাত্রে বিধি রায়ম। বুদ্ধিরাজম, হ্যাঁ, কোথায় ছিল এটা, পড়ানো হয়েছিল কি মনে হচ্ছে? না স্যার পড়ানো হয়নি, কিন্তু পড়েছিলাম। তো স্যার কোন এখানে সূত্রে আছে? প্রাতিপদিকার্থ হ্যাঁ, বলছি কোন সূত্রে আছে। ওইখানেই ছিল, মানে দুরান্তিকার্থেভ্য দ্বিতীয়া চ সপ। আচ্ছা, পড়ানো হয়েছিল কি এটা? পড়ানো হয়েছিল মনে হচ্ছে তাহলে। হ্যাঁ, প্রাতিপদিকার্থে বিধি বলতে দূর শব্দ থেকে যে বিভক্তিটা হবে, ঠিক আছে, সেই বিভক্তিটা অন্য কোনো অর্থ হবে না, দূর শব্দের যেটা অর্থ প্রাতিপদিক অর্থ সেই অর্থেই হবে। মানে দূর থেকে সপ্তমী যে বিভক্তি এলো, হ্যাঁ, দূরে, গ্রামস্য দূরে, গ্রামস্য দূরম, এখানে যে সপ্তমী বিভক্তি হচ্ছে, সেটা দূর শব্দের যে প্রাতিপদিকার্থ, মানে দূর শব্দের যেটা অর্থ সেটাই হচ্ছে দূর প্রাতিপদিকার্থ, সেই প্রাতিপদিকার্থেই হবে, অন্য কোনো বিশেষ অর্থে হবে না। মানে হ্যাঁ হ্যাঁ অধিকরণে যে সপ্তমী হয় সেটা নয়। তার জন্য গ্রামস্য দূরে মানে কি, গ্রামস্য দূরম এর যা অর্থ, গ্রামস্য দূরে এরও তাই অর্থ। বুঝা গেছে? স্যার এখানে ওই প্রাতিপদিকার্থের যে প্রথমা হয় তার হুম, একটা মানে ব্যতিক্রম এখানে কোথায়? বলা যেতে পারে। না, যেমন ব্যতিক্রম, দূরে হ্যাঁ, প্রাতিপদিকার্থে যে প্রথমা হয় তার একটা ব্যতিক্রম, হ্যাঁ, বলা যেতে পারে। আর সব সময় প্রাতিপদিকার্থে প্রথমা হয় না এই জায়গা, যেমন, তাই তো। হ্যাঁ স্যার। হুম, ঠিক হয়েছে তাহলে। দুরান্তিকার্থই ষষ্ঠী অন্যতরস্যাম, এই সূত্র হয়ে গেল। এরপরে সূত্র আছে জ্ঞ বিদর্থস্য করণে। ছেদ কিরকম হবে? জ্ঞেয়ঃ অবিদর্থস্য করণে। হুম, বিভক্তি এটা জ্ঞেয়ঃ প্রথমা, জ্ঞ, প্রথমার এক বচন। ষষ্ঠী লাগবে। ও হ্যাঁ, রাজ্ঞঃ এরকম টাইপ। না, রাজ্ঞ নয়, বিষ্পপহ, তাই তো। বিদর্থস্য ষষ্ঠীর এক বচন, করণে সপ্তমীর এক বচন। আচ্ছা, এখানে বিদর্থস্য নেই, অবিদর্থস্য আছে। হুম, জ্ঞ অবিদর্থস্য করণে, জ্ঞ অবিদর্থস্য করণে, জ্ঞ এখানে ষষ্ঠীর এক বচন আছে, অবিদর্থস্য ষষ্ঠীর এক বচন, করণে সপ্তমীর এক বচন। এখানে ষষ্ঠী শেষে ষষ্ঠী, এটা সম্পূর্ণ অধিকার চলে আসবে, ষষ্ঠী শেষে ছিল, তাই তো, শেষে দুটা পদ চলে আসবে, কোনখান থেকে? ষষ্ঠী শেষে, এই সূত্র থেকে। হুম, তাহলে অবিদর্থস্য জ্ঞ প্রয়োগে, জ্ঞা ধাতু আছে, হ্যাঁ, তাহলে অবিদর্থস্য জ্ঞ প্রয়োগে শেষত্বেন বিবক্ষিতে, শেষে মানে শেষত্বেন বিবক্ষিতে এরকম ধরতে হবে, করণে ষষ্ঠী বিভক্তি ভবতি, এরকম সূত্রের অর্থ আসছে। অবিদর্থস্য, জ্ঞা জ্ঞা ধাতু বিদর্থক হয়, জানা অর্থ হয়, হ্যাঁ, তো অবিদর্থক যে জ্ঞা ধাতু আছে সেই জ্ঞা ধাতুর প্রয়োগ করলে সেখানে যেটা করণ তার শেষত্বেন বিবক্ষা করলে, এখানে কিন্তু বিবক্ষা বলছে, মনে রাখতে হবে। হুম, অবিদর্থস্য জ্ঞা ধাতোঃ
করণে শেষত্বেন বিবক্ষিতে ষষ্ঠী বিভক্তি ভবতি। হ্যাঁ, তাহলে অবিদর্থস্য মানে হচ্ছে অজ্ঞানার্থস্য। আচ্ছা, অবিদর্থস্য মানে অজ্ঞানার্থস্য। অজ্ঞানার্থক যে জ্ঞা ধাতু, তার যেটা করণ, সেখানে সেই করণকে যদি করণ রূপে বলার ইচ্ছা না হয়, করণকে যদি করণ রূপে বলার ইচ্ছা না হয়, সেখানে শেষও মানে সম্বন্ধ রূপে বলার ইচ্ছা হয়, সেখানে কি হবে? ষষ্ঠী বিভক্তি হবে, জ্ঞ বিদর্থস্য করণে। যেমন উদাহরণ কি বলা হচ্ছে, সূত্রের অর্থ বোঝা গেছে তো? অর্থটা বোঝা গেল? অবিদর্থস্য করণে। অবিদর্থক মানে বিদের অর্থ ব্যক্তি মানে হচ্ছে কি, বিদর্থ হচ্ছে জানা, অবিদর্থ মানে হচ্ছে অজ্ঞান। অজ্ঞানার্থক যে জ্ঞান ধাতু আছে তার করণে, করণ রূপে যদি করণ রূপে বিবক্ষা না করা হয়, সেখানে ষষ্ঠী বিভক্তি হবে। যেমন ষষ্ঠী কি করে হলো? জ্ঞা হচ্ছে এখানে জ্ঞা ধাতু, ঠিক আছে, জ্ঞা ধাতু তার অনুকরণ করা হয়েছে। জ্ঞা ধাতু অনুকরণ করলে জ্ঞা ধাতুত্ব প্রাতিপদিক সঙ্গে হয় না, তাহলে কিন্তু এখানে সেই জ্ঞা ধাতুর অনুকরণ করা হলে, অনুকরণ যখন করা হবে, সেই অনুকরণের দুটো নিয়ম হচ্ছে, একটা হচ্ছে কি অনুকরণ আর অনুকার্য যে আছে, সেই অনুকরণ হচ্ছে অনুকার্য থেকে ভিন্ন, এরকম অর্থ নিয়ে তার প্রাতিপদিক সংজ্ঞা করা হবে, সেটা অর্থবান। তার প্রাতিপদিক সংজ্ঞা হলে আকারান্ত পুংলিঙ্গ শব্দ হবে জ্ঞা, সেখান থেকে তার বিশ্বপা এর মতো রূপ হবে। বিশ্বপা শব্দ পড়া হয়েছে কি? বিশ্বপাহা, বিশ্বপৌ, বিশ্বপাহা, বিশ্বপম, বিশ্বপাম, বিশ্বপৌ, বিশ্বপাহা, বিশ্ব, এরকম ভাবে রূপ হয় তার। তো তারই হচ্ছে বিশ্বপাহ ষষ্ঠীর এক বচনের রূপ হয়, সেখানেও জ্ঞা এটা ষষ্ঠীর এক বচন, জ্ঞা এই হচ্ছে প্রাতিপদিক। আকারান্ত ধাতু শব্দ, ধাতু, আর যেহেতু এটা ধাতু, তার জন্য ধাতুর মতো রূপ হবে। মানে ধাতু বলতে বিশ্বপা এখানে কি ছিল, বিশ্বম পাতি, পা ধাতু ছিল, তার প্রত্যয় করে বিশ্বপা শব্দ নিষ্পন্ন হয়েছে। তো ওখানেও কিন্তু আত ধাতু একটা সূত্র আছে আর কি, সূত্র দিয়ে সকল কাজ হচ্ছে, আকারের লোপ হয়ে যায়, দিয়ে জ্ঞা এরকম রূপ হচ্ছে। তাহলে অজ্ঞানার্থক যে জ্ঞা ধাতু, তার করণকে করণ রূপে যদি বিবক্ষা না হয়, সেখানে ষষ্ঠী বিভক্তি হবে। যেমন উদাহরণ বলছি, উদাহরণ কি আছে? জ্ঞানম, সর্পিষো জ্ঞানম, সর্পিষো জানিতে, তাই তো? জানিতে, এখানে যে জানিতে আছে, হ্যাঁ, এটা হচ্ছে কি জ্ঞান ধাতু আছে, কিন্তু এখানে জ্ঞানার্থক জ্ঞান ধাতু নেই, প্রবৃত্তি বচন, প্রবৃত্তি অর্থক এখানে জ্ঞান ধাতু আছে, প্রবৃত্তি অর্থক। হ্যাঁ, জানিতে মানে প্রবর্ততে, জানিতে মানে কি, এখানে জানিতে শব্দের অর্থ হচ্ছে প্রবর্ততে, মানে প্রবর্ততে, ঠিক আছে? তাহলে সর্পিষ, এখানে সর্পিষা প্রবর্ততে এরকম হওয়ার কথা ছিল, প্রবৃত্তির প্রতি, কারণ কি সর্পিহি, সর্পিহি মানে কি ঘৃত, হ্যাঁ, সেই ঘৃত হচ্ছে এখানে করণ, প্রবৃত্তির প্রতি করণ, ঠিক আছে? সেই করণে এখানে করণের করণ রূপে বিবক্ষা হয়নি, সেসব সম্বন্ধ সামান্য বিবক্ষা হয়েছে, সেই জন্য এখানে ষষ্ঠী হয়ে গেছে সর্পিষা জানিতে, মানে সর্পিষা কারণেন প্রবর্ততে ইত্যর্থ। এরকমই আরো হবে কি, মধুরেণ মধুরস্য জানিতে, মধুরস্য জানিতে মানে মধুরেণ প্রবর্ততে, মধুরেণ করণেন প্রবর্ততে, মধুনা মধুনঃ মধুনঃ জানিতে, এরকম আরো প্রয়োগ হবে। দুগ্ধেন জানিতে, ঠিক আছে? জ্ঞ বিদর্থস্য করণে, অবিদর্থস্য কি আছে, বৃত্তিতে লেখা আছে জানাতে অজ্ঞানার্থস্য করণে
শেষত্বেন বিবক্ষিতে ষষ্ঠী স্যাৎ সর্পিষো জ্ঞানম। এটাও কিন্তু প্রতিপদ বিধান ষষ্ঠী, এখানেও সমাস হবে না। ঠিক আছে। স্যার জ্ঞ মানে হুম মানে জানার পর তারপর প্রবর্তিত হচ্ছে। সবসময় প্রবৃত্তির প্রতি জ্ঞান, জ্ঞান কারণ জানার পরেই প্রবৃত্তি হয়। কিন্তু এখানে ওরকম অর্থ নয় যে জানিতে মানে আগে জানছে তারপরে প্রবৃত্তি হচ্ছে, এরকম নয়। জানিতে তার অর্থই হচ্ছে এখানে প্রবর্ততে। ও সবসময় প্রবৃত্তির প্রতি জ্ঞান কারণ হয়। হ্যাঁ, জানাতি ইচ্ছাতি প্রবর্ততে, এটা হচ্ছে নৈয়ায়িকদের ক্রম। যে কোনো প্রবৃত্তির প্রতি তারপরে হচ্ছে কি হয় প্রবৃত্তি, তারপরে প্রবৃত্তিটাই হচ্ছে কি কৃতি, তারপরে হচ্ছে ব্যাপার হয়, তারপরে হচ্ছে ফলম। প্রথমে আগে বিষয়, যে কাজটা করবে সেই বিষয় সম্বন্ধে আগে জানে। জ্ঞান যদি না থাকে তাহলে প্রবৃত্তি, ইচ্ছা আসে না। ইচ্ছা যদি আমি নাই জানি তাহলে কি আমার ইচ্ছা হবে? আমি যখন জানবো যে সংস্কৃতে অত কিছু আছে, তখন আমার ইচ্ছা হবে সংস্কৃত পড়ার। সেই ইচ্ছা যদি হয় তবেই আমি প্রবর্তিত হব। আমার কৃতি আসবে, কৃতি যদি আসে তখন আমি ব্যাপার করব, সেই ব্যাপার করলে তারপরে ফল আসবে। শুধুমাত্র যদি জানি তাহলেও কিন্তু প্রবৃত্তি হয় না, ইচ্ছা যদি না থাকে। আর জ্ঞানের প্রতি, জ্ঞানও ইচ্ছা কখন হয়, জেনেও ইচ্ছা কখন হবে? অনেক কিছুই তো জানি যে তবু ইচ্ছা হয় না বা প্রবৃত্তি হয় না। প্রবৃত্তির প্রতি কারণ আরেকটা হচ্ছে কৃতি সাধ্যতা জ্ঞান, মানে আমি এটা করতে পারবো এরকম যখন জ্ঞান আসবে তখনই আমাদের প্রবৃত্তি হয়, তার আগে কিন্তু প্রবৃত্তি হয় না। জানি, ইচ্ছাও আছে। হ্যাঁ, যেমন কি মোক্ষে ইচ্ছা, আমরা বিশেষত আমরা যারা এই সংস্কৃতে আছি সবাই জানি যে এটাই আমাদের একমাত্র গন্তব্য। আবার ইচ্ছাও আছে, চাই, বিষয়টাকে আমরা চাই অবশ্যই, কিন্তু প্রবৃত্তি হয় না কেন? কৃতিসাধ্যতা জ্ঞান নেই যে করতে পারবো। বা যাদের কৃতিসাধ্যতা জ্ঞান আছে প্রবৃত্তি হয়, সেখান থেকে তারা ব্যাপার করে, সেখান থেকে ফল পায়। এই হচ্ছে ক্রম। তো সমস্ত প্রবৃত্তির প্রতি ইচ্ছা, জ্ঞান, এগুলো কারণ আছে, কিন্তু এই কারণ এই সেটা এখানে এই জানাতি, এখানে যে জ্ঞান ধাতু আছে তার দ্বারা বোঝা যাচ্ছে না। তার দ্বারা যদি বোঝা হয় তাহলে কিন্তু এখানে ষষ্ঠী হবে না। আবার সেখানে ষষ্ঠী এই সূত্রের দ্বারা হবে না, অন্য কিছুর দ্বারা হতে পারে। সর্পিসহ জানাতি মানে তখন জানাতি হবে, সর্পিসহ জানাতি মানে সর্পি সম্বন্ধী জ্ঞানম। এই হচ্ছে জ্ঞবিদর্থস্য করণে এই সূত্র। তাহলে অর্থ কি হবে? মানে ঘৃতের দ্বারা প্রবৃত্তি হচ্ছে। হ্যাঁ, ঘৃত করণের দ্বারা প্রবৃত্তি হচ্ছে। প্রবৃত্তির কোথায় প্রতি করণীভূতম, প্রবৃত্তিম প্রতি করণীভূতম ঘৃতম। আচ্ছা, তাহলে প্রবৃত্তি হচ্ছে ঘৃত জানার পর। হ্যাঁ, ঘৃত সম্বন্ধী অবশ্যই, ঘৃত সম্বন্ধী যদি জ্ঞান আমার না থাকে তাহলে কি আমার প্রবৃত্তি হবে? প্রবৃত্তি হবে না। ঘৃত কি সেটা আমি তারপর জানি। হ্যাঁ, তারপর সে ধরুন রান্নাঘর যাচ্ছে বা কোথাও যাচ্ছে খেতে, এরকম কি? হ্যাঁ এরকমই। এরপরে ঘৃত তো সে জানছে অবশ্যই, কারণ প্রবৃত্তির প্রতি সামান্যভাবে জ্ঞান কারণ, জ্ঞান যদি মানে স্যার এরকম হতে পারে কি, সে প্রথমে জানতো না, যখন শুনলো ঘৃত আছে তখন তার প্রবৃত্তি হলো। হ্যাঁ, সে তো বাক্য থেকে তাৎপর্য সেটাই বোঝা যাচ্ছে, কিন্তু এখানে যে জ্ঞান ধাতুটা আছে সেটা অবিদর্থক, জানার্থে নেই। এটাই হচ্ছে বলার তাৎপর্য। সেই তো বাক্যের বুঝতে প্রয়োগ। পেরেছি। এরপরে বাক্যের প্রকরণ কি চলছে সেই প্রকরণটা জিজ্ঞেস করছেন, তাই তো? প্রকরণ সেরকম হতে পারে, বা এরকমও হতে পারে যে সর্পিষা করণে না প্রবর্ততে। তাকে কোনো কিছু হয় না, আমরা বাচ্চা ছেলেদের সবসময় কোনো কিছু কাজ বলতে গেলে ঘুষ দিতে হয় কিনা, সেরকম আর কি। যে কোন একটা কাজ বলেছে, তো সে না বলেছে, তখন বলেছে যে হ্যাঁ দেওয়া হবে, ঘৃত দেওয়া হবে, যার যেটা ফেভারিট আর কি,
তো তার থেকে সে প্রবৃত্তি হচ্ছে, সেই জন্য সর্পিষহ জানিতে, অয়ম সর্পিষহ জানিতে, সর্পিষা করণেন প্রবর্ততে। সর্পি যদি না দেওয়া হয় তাহলে সে প্রবৃত্তি হয়নি, হবে না, এরকমও হতে পারে। অয়ম সর্পিষহ জানিতে, অয়ম বালঃ মধুরেণ জানিতে, মধুরস্যে জানিতে, মধুনঃ জানিতে, বা যার যেটা এখনকার ছেলেদের কি লেজ নাকি ওইসব চাকলেহস্যে জানিতে, অয়ম বালঃ চাকলেহস্যে জানিতে, মানে চাকলেহেন করণেন প্রবর্ততে, মোদকস্য জানিতে, মোদকেন প্রবর্ততে। ঠিক আছে, হ্যাঁ স্যার। এরকম প্রয়োগ হবে। আজ অতটাই থাক, পরের দিনে গৃহবিদর্থস্য কারণে আর অধিকর্থ, আচ্ছা এখান থেকে অধিকর্থ দয়েশম কর্মণি এখান থেকে হবে। ঠিক আছে, আর এখানে এই ষষ্ঠী প্রকরণটা একটু বড়, সপ্তমী প্রকরণ একদিনে প্রায় শেষ হয়ে যাওয়ার মতো আছে। ঠিক আছে, সামনের সোমবারে ক্লাস হবে। পড়াটা জিজ্ঞেস করা হচ্ছে না, বারবার ধরে বলছি, তাহলে স্যার পড়াটা সবকিছু হয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করবেন। পুরো কারক প্রকরণ শেষ হয়ে যাওয়ার পর। হ্যাঁ স্যার অনেকদিন ছুটি থাকবে, তারপর ধরবেন, তাহলে ছুটিতে দেখে নেওয়া যাবে। ঠিক আছে, তাহলে তারপর হবে, কিন্তু পুরোটাই সূত্র, আমি যতটা বলেছি সূত্রের বৃত্তি মানে অর্থ যেটা বলা হয়েছে, উদাহরণ আর তার সঙ্গে সঙ্গতি সমন্বয়, ওইটুকু জানলেই অনেক। আর উদাহরণের যদি অর্থ ভালো করে জানা যায় সেটাও ভালো, উদাহরণের অর্থ তো অবশ্যই জানতে হবে, না হলে তো সমন্বয় ভালো করে করা যাবে না। উদাহরণের অর্থ ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু প্রচুর মুশকিল হয়ে যাবে। অর্থ না হলে প্রয়োগ, যেটা আর কি আমাদের বাক্যে প্রয়োগ, অত কিছু প্রয়োজন হয় না। সমস্ত কিছু যেমন এগুলো আমরা বেশি প্রয়োগ করিয়েই না, তাই না? এখানে যে প্রত্যেকটা এক একটার জন্য এক একটা সূত্র আসছে, সেরকম গুলো আমাদের বেশি প্রয়োগে আসে না। অভ্যাস করতে হবে, সেখানে যেরকম প্রয়োগ আসছে দেখতে হবে। ঠিক আছে, আজ এখানে তাহলে রাখছি। আচ্ছা, এক সেকেন্ড, প্রেজেন্ট নেওয়া হয়নি আজকে, কেউ লেফট করবেন না একটু। স্যার আপনি এইটা পাঠিয়ে দেবেন তো, এইরকমই পাঠিয়ে দেবেন? হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো, এটাই পাঠিয়ে দেবো। আচ্ছা, সকলে আজকে কে কে প্রেজেন্ট আছেন? আচ্ছা, সুপর্ণা সেন, আপনি প্রেজেন্ট আছেন কি? হ্যাঁ স্যার। আচ্ছা, যাদের নাম বলে দিচ্ছি তারা লেফট করতে পারেন। শ্রাবন্তী আদক, আপনিও আছেন মনে হয়। ইয়েস স্যার। হ্যাঁ, জয়শ্রী, আপনি আছেন কি? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে আচ্ছা শ্রেয়া ঘোষ, আপনি তো আছেন। হ্যাঁ স্যার। মৌমিতা ম্যাডাম, আপনি কি আছেন? নেই সম্ভবত। লেফট করেছেন। আচ্ছা, নয়। আচ্ছা ঠিক আছে, সকলের হয়ে গেছে তাহলে। স্যার আমার হয়নি বোধহয়। হ্যাঁ, কি নাম? আমি পাপড়ি স্যার। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। আমিও আছি স্যার, রাই। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা স্যার। নমস্কার স্যার। ঠিক আছে, আজ এখানেই থাক।